আচ্ছা 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 কথা বলে কথা নাই কথা নাই কথা নাই ছেলে মানুষ মেয়েদের সাথে বসার জন্য মাথা দিয়ে বসে অপমানের কারণে দেখছো কি না আমি পারি আচ্ছা সমস্যা না তোমার মাথা লম্বা তুমি আরো সাইডে যায় বসো না এখানে বসতে হবে তোমার আচ্ছা অনলাইনে যারা আছেন তারা বলতেছেন যে এত কথা বলে কেন হ্যাঁ এইখানে হচ্ছে কিছু বেয়াদব আছে হ্যাঁ আর হচ্ছে কিছু লুঙ্গি বিক্রেতা আছে হ্যাঁ এটা হচ্ছে কি লুঙ্গি বিক্রি করতে কি যে পরীক্ষা হবে না তাদেরকে আমি আবারও বলতেছি পরীক্ষা হবে ঠিক আছে এবং কি অন টাইমেই পরীক্ষা হবে তারপরেও যাদের হচ্ছে কি চিন্তা ভাবনা থাকে যে পরীক্ষা হয়েই গেল তারা শুধুমাত্র হচ্ছে যে ওই মহরমের মতো হাই হোসেন বা ইয়ানাফসি করতে। আচ্ছা গত ক্লাসে আমরা কারো কতটুকু পড়েছিলাম কারো কতটুকু পড়েছিলাম আমরা যারা অনলাইনে আছেন তারা বলেন তো দেখি যে কারো আমরা কতটুকু পড়েছিলাম যারা অনলাইনে আছেন কারো কতটুকু পড়েছিলাম কারক শেষ হয়ে গেছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের কারক শেষ হয়েছে না আচ্ছা কারকের পরে সবাই ই লেখেন খাতার ভিতরে লেখেন ক্রিয়ার কাল খাতার ভিতরে সবাই লেখেন ক্রিয়ার কাল খাতার ভিতরে সবাই লেখেন ক্রিয়ার কাল মানে আগে একটু রুটিনটা লেখেন আর কি হ্যাঁ কথা বলেন না ক্রিয়ার কাল তারপর লেখেন জ্যোতি বা স্যাত চিহ্ন তারপর লেখেন পদ ও পদের শ্রেণী বিভাগ এই তোমার যে পরীক্ষা সামনে তুমি কি এটা জানো পক করতেছো রে বুঝতে না তোমারে বলতেছি না তো যারে বলতেছি সে নিজে এটা হচ্ছে এটা কি এতক্ষণ দেখলা না পদ ও পদের শ্রেণী বিভাগ লেখছেন তারপর লেখেন ক্রিয়ার ভাব তারপর লেখেন উপসর্গ তারপরে লেখেন হচ্ছে গিয়ে কি সমাস দেখছেন তাহলে প্রথমে আমাদের আলোচ্য বিষয় কোনটি ক্রিয়ার কাল প্রথমে আমাদের আলোচ্য বিষয় কোনটি ক্রিয়ার কাল সবাই খাতার ভিতরে লেখেন ক্রিয়ার কাল বাক্যতত্ত্বের একটি আলোচ্য বিষয় এতক্ষণ আমরা যা লিখলাম তা হচ্ছে গিয়ে কি আজকের আলোচনার টপিক হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে কি আমরা মূল আলোচনা শুরু করতেছি আমাদের যে আজকের সর্বপ্রথম যে পড়ার বিষয় সেটা হচ্ছে গিয়ে কি ক্রিয়ার কাল তাহলে ক্রিয়ার কাল বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় দেখেন একটা জিনিস ক্রিয়ার কাল জিনিসটা কি ক্রিয়ার কাল জিনিসটা হলো যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বলে যাকে আমরা ইংরেজিতে বলি টেন্স ইংরেজিতে কি বলি টেন্স তাহলে আমরা জানি টেন্স হচ্ছে সাধারণত তিন প্রকার কত প্রকার তিন প্রকার কি কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স ঠিক একই রকম ভাবে বাংলায়ও ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বর্তমান কাল একটা হচ্ছে অতীত কাল আর একটা হচ্ছে কি ভবিষ্যৎ কাল বুঝতে পারছি তো এই যে দেখেন ক্রিয়ার কাল আমরা আগে বেসিক জিনিসটা বুঝি হ্যাঁ যেমন আমি ভাত খাই বলেন এটা কোন কাল এটা কি বর্তমান কাল ভবিষ্যৎ কাল না অতীত কাল বর্তমান কাল আমি ভাত খেয়েছিলাম আমি ভাত কি করছিলাম খেয়েছিলাম তাহলে এটা কি বর্তমান নাকি অতীত অতীত কাল আবার যদি বলা হয় আমি ভাত খাবো
এটা কি বর্তমান নাকি অতীত? ভবিষ্যৎকাল। এটা কোন কাল? ভবিষ্যৎকাল। তাহলে আমাদের বেসিক যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্লিয়ার। তাহলে এই সকল সহজ জিনিস তো হচ্ছে কি আমাদের প্রশ্ন আসবে না। আমাদের কাছে কিরকম ভাবে জটিল প্রশ্ন আসে, খাতার ভিতরে সবাই লেখেন নিত্যবৃত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত কি কাল? বর্তমান কাল। এখন দেখেন নিত্যবৃত্ত বর্তমান কাল কি? বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স, আবার হচ্ছে কি চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কি রকম? যেমন আমরা হচ্ছে ইংরেজিতে যেরকম বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক একই রকম ভাবে বাংলায়ও আছে। প্রথম হচ্ছে কি নিত্যবৃত্ত বর্তমান কাল, তারপর হচ্ছে সাধারণ বর্তমান কাল, তারপরে ঘটমান বর্তমান কাল, তারপর হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। কি ঘটিত বর্তমান কাল? পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে প্রথমে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল। নিত্যবৃত্ত বর্তমান কালটা কি আগে লেখেন না, আমরা হচ্ছে প্রত্যেকটা উদাহরণের পাশে একটা করে দিব। দেখেন যদি বলা আছে চিরন্তন সত্য, কি সত্য? চিরন্তন সত্য, মানে সকল প্রকার চিরন্তন সত্য নিত্যবৃত্ত বর্তমান কাল। সকল প্রকার চিরন্তন সত্য কোন বর্তমান কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। যেমন আমরা যদি বলি যে সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে কি করে? উঠে। তাহলে আমার দাদা গোলাপদি পালনের সময় সূর্য পূর্ব দিকে উঠছে, আমি আলামিন মুহিত পালনের সময় সূর্য মানে পূর্ব উত্তর কোণা দিয়ে উঠে, এরকম কিছু নাকি পূর্ব দিকেই উঠে? পূর্ব দিকেই উঠে। তাহলে সকল প্রকার চিরন্তন সত্য কোন কাল? সকল প্রকার চিরন্তন সত্য কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। বুঝতে পারছি না পারিনি? আবার যদি আমাকে যদি বলা হয় যে আম গাছে আম ধরে, আম গাছে কি ধরে? আম ধরে, তাই এটা কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। আবার যদি আমাদেরকে যদি বলা হয় যে বড়ুচণ্ডী দাস বলেন সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, তাহলে বড়ুচণ্ডী দাস হচ্ছে প্রাচীন যুগের কবি, সে বলে গেছে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। একটা জিনিস চিন্তা করেন তো, এই পৃথিবী বা এই সৌরজগতে মানুষ ছাড়া কোনো উন্নত প্রাণী কি আছে? তাহলে বড়ুচণ্ডী দাসের আমলে ছিল, বর্তমানে নাই, এরকম কি কিছু আছে? তাহলে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, এটা একটা চিরন্তন সত্য। এটা একটা কি সত্য? চিরন্তন সত্য। আর সকল প্রকার চিরন্তন সত্য কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। সবাই কি বুঝতে পারছি? অনলাইনে যারা আছেন সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার দেখেন লেখেন না, মানে এক বোর্ড হইলে আমি বলে দেব। 2 নাম্বার হচ্ছে অভ্যাসগত সত্য। কি গত সত্য? অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য কি? যেমন বলা আছে যে মুহিত হলো 100 কেজি ওজনের মতো মোড়া, তাহলে ওই যে গত বছর হচ্ছে ও ক্লাস করছে, ও দেখছে যে মুহিত 100 কেজির মতো মোড়া, এখনো মুহিত 100 কেজির মতো মোড়া এবং কি সেঞ্চুরি আপ করতেছে। এটা অভ্যাসগত সত্য বলে না, যে মজা করে বললাম কি। অভ্যাসগত সত্য হচ্ছে আমি দৈনিক ক্লাসে যাই, আমি দৈনিক কোথায় যাই? ক্লাসে যাই। তাই এটা কি এরকম ভাবে গেছে যে শনিবারে আমি ক্লাসে গেছি, রবিবারে আমি ক্লাসে যাই নাই, এরকম কিছু হয়েছে? এটা হচ্ছে একটা অভ্যাসগত সত্য। এটা একটা কি সত্য? অভ্যাসগত সত্য। প্রত্যেকদিন আমি হচ্ছে গিয়ে কি করতাম, যে প্রত্যেকদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করতে যাই? হাঁটতে যাই। তাহলে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোথায় যাব? হাঁটতে যাব। এটা কোন সত্য? এটা অভ্যাসগত সত্য। আর সকল প্রকার অভ্যাসগত সত্য হচ্ছে কোন ক্রিয়ার কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। এটার ভিতরে আপনার একটা প্রতিযোগিতামূলক প্রশ্ন এটা আসছে, কি কি? যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। তাহলে এটা কি যে শনিবারে আপনি মনে মনে উঠা বলছেন, রবিবারে বলেন নাই, এরকম কিছু? নাকি শুক্রবার সরকারি ছুটির দিন থেকে শুক্রবার আপনি বলেন নাই, এরকম কি কিছু? এরকম কিছু না। তাইলে যখন বলবে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাহলে এটা হচ্ছে একটা অভ্যাসগত সত্য। এটা কি সত্য? অভ্যাসগত সত্য। ইংরেজিতে মনে রেখেন,
ইংরেজিতে আমরা কি পড়ছিলাম মনে করে দেখেন যে ইউনিভার্সাল Habitual ট্রুথ fact. মানে কি যেটা চিরন্তন সত্য, আর আমরা সত্য। পড়ছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে যেটা অভ্যাসগত অভ্যাসগত। সত্য। এই যে 2 নাম্বার অভ্যাসগত সত্য। সবাই কি বুঝতে পারছি? তাহলে আগে জি, স্যার। চিরন্তন সত্যটা লেখেন, উদাহরণ লেখেন, আর নিচে অভ্যাসগত সত্য লেখা উদাহরণ লেখেন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি। এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা আসছে। 2 নাম্বার যারা অনলাইনে আছেন অভ্যাসগত সত্যের জায়গায় লিখবেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সকালে উঠিয়া আমি কি বলি? মনে মনে বলি। আচ্ছা জোরে বললো না। আমি কালকে রাত্রে কর্নিয়ার ইউটিউব চ্যানেলে সকল স্যার ম্যাডামের ক্লাসগুলো দেখলাম। আমার নিজের ক্লাস দেখে আমি নিজেই হতাশ। মানে বোর্ডের ভিতরে এই 100 কেজি ওজন, ওরা আমার দেহটারে আমি হচ্ছে গিয়ে কি দেখলাম ইউটিউবে দেখলাম যে হচ্ছে গাজীপুরের রাস্তার মতো ওসানি স্যার। ঠিক আছে, এটা দেখে আর আমার চেহারাটা দেখে অঙ্গভঙ্গি দেখে আমি নিজে হতাশ। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি পইরা আসি এরকম ড্রেস লাগে হচ্ছে কামলার মতো। এখন স্বজন রে কি কিউট লাগে, ওয়াও লাগে। মনে হচ্ছে গিয়ে কি ম্যাথ বা জিকে ম্যাডাম গুলার আছে ওয়াও লাগে। তো আমার এখানে পুরো তোমরা কি ফার্ম গেটের বর্তলার নিচে আমি কামলা খাই না দেখে আমি নিজেই হতাশ। যত নিজে জাজ করার থাকতে হবে। তারপর লেখো ক্রিয়ার শেষে, তারপর লেখো ক্রিয়ার শেষে নেই নাই নি, ক্রিয়ার শেষে নেই নাই নি যুক্ত থাকলে, ক্রিয়ার শেষে নেই নাই নি যুক্ত থাকলে, ক্রিয়ার শেষে নেই নাই কি যুক্ত থাকলে? নি যুক্ত থাকলে। এবার দেখেন আমাদের সাম্যবাদী কবিতার লাইন, কি লাইন? যে মিথ্যা শুনিনি ভাই, মিথ্যা শুনিনি ভাই। মাসুদ ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মন্দির কাবা নাই। তাহলে দেখেন ক্রিয়ার শেষে নেই নাই নি যুক্ত আছে না নাই? তাহলে ক্রিয়ার শেষে যদি নেই নাই নি যুক্ত থাকে সেটা কোন বর্তমান কাল হবে? নিত্যবৃত্ত বর্তমান কাল। ক্রিয়ার শেষে নেই নাই নি যুক্ত থাকলে সেটা কোন বর্তমান কাল হবে? নিত্যবৃত্ত বর্তমান কাল। আবার যদি হচ্ছে কি যে বড় চণ্ডীদাসের কথা যে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, তাহলে হচ্ছে কি এখানেও দেখেন নাই আছে, এখানেও কি আছে? নাই আছে। তাহলে কোথাও যদি ক্রিয়ার শেষে নেই নাই নি যুক্ত থাকে তাহলে সেটা হবে কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। সেটা কোন কাল? কথা না, সেটা কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। সবাই কি বুঝতে পারছেন? অফলাইনে যারা আছেন লেখছেন? আচ্ছা খাতার ভিতরে তারপরে লেখেন ঐতিহাসিক সত্য। 4 নাম্বার উদাহরণ লেখেন, নিয়ম লেখেন। ঐতিহাসিক ঘটনা লেখেন, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা মানে সকল প্রকার ঐতিহাসিক ঘটনা কোন কাল? কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। দেখেন কিরকম জিনিসটা, যে আপনারা যারা হচ্ছে পড়ছেন কি যেন কয় সিরাজউদ্দৌলা নাটক পড়ছেন, এর ভিতরে লেখা আছে 1757 সালের 23শে জুন মঙ্গলবার, 23শে জুন কি বার? মঙ্গলবার আস্তে সিরাজ ইংরেজ যুদ্ধ করে। সিরাজ ইংরেজ কি করে? যুদ্ধ করে। তাহলে দেখেন 1757 সালের 23শে জুন মঙ্গলবার সিরাজ ইংরেজ কি করতেছে? যুদ্ধ করতেছে। তাহলে দেখেন এটা কি একটা ঐতিহাসিক সত্য নাকি ঐতিহাসিক সত্য নয়? তাহলে সকল প্রকার ঐতিহাসিক সত্য কোন কাল? সকল প্রকার ঐতিহাসিক সত্য কোন কাল? নিত্যবৃত্ত বর্তমান কাল। আবার দেখেন যদি বলা হয় পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হলো,
পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কি হলো? পরাজিত হলো। তাহলে যদি বলা হয় যে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হলো, এটা একটা ঐতিহাসিক সত্য না ঐতিহাসিক সত্য নয়? ঐতিহাসিক সত্য। যদি বলা হয় সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেন, তাহলে বলেন এটা কি ঐতিহাসিক সত্য না ঐতিহাসিক সত্য নয়? তাহলে সকল প্রকার ঐতিহাসিক সত্য কোন কাল? কোন কাল? নিত্য মৃত্যু বর্তমান কাল। বুঝতে পারছি নাকি পারি নাই? জি স্যার। কথা না বুঝতে পারছি? আবার তাহলে খাতার ভিতর লেখেন নিত্যবৃত্ত অতীত কাল। খাতার ভিতর লেখেন নিত্যবৃত্ত অতীত কাল। আমি কিন্তু প্রথমে যখন 3টা উদাহরণ দিছি, সেই উদাহরণের মাধ্যমে আমি কিন্তু বেসিক গুলা বুঝাই দিছি। তাহলে ভাইয়া এখন কোন নিয়মগুলা লিখতেছি? এখন ওই সকল নিয়মগুলো লিখতেছি যেগুলা ব্যতিক্রম বা যেগুলা আপনাদের ধরতে কি হবে? কষ্ট হবে। বুঝতে পারছি? তাহলে খাতার ভিতর লেখেন নিত্যবৃত্ত অতীত কাল। নিত্যবৃত্ত কোন কাল? কথা না, নিত্যবৃত্ত কোন কাল? অতীত কাল। খাতার ভিতরে লেখেন একটা উদাহরণ, যদি, যখন, যেন, থাকবে, কামনা, বাসনা, সম্ভাবনা, আস্তে, কামনা বাসনা সম্ভাবনা বুঝাবে। মানে কোন একটি বাক্যের ভিতরে যদি, যখন, যেন শব্দটি থাকবে। যদি, যখন এবং কি থাকবে? যেন শব্দটি থাকবে এবং সেটা দ্বারা কামনা মানে এক্সপেকটেশন বুঝাবে, যে কাউরে আমি কি করতেছি? চাচ্ছি। যেমন দেখেন 2 দিন ধরে অনেক গরম পড়ছে না? তাহলে আমরা কি বলি? যে উফ কি গরম পড়েছে, উফ কি গরম পড়েছে। আজ যদি বৃষ্টি আসতো, আজ যদি কি হতো? বৃষ্টি আসতো। তাহলে দেখেন এই বাক্যের ভিতরে যদি, যখন, যদি, যখন, যেন শব্দটি আমরা পাইছি এবং এর দ্বারা কি বোঝানো হচ্ছে? বৃষ্টিকে কামনা করা বোঝানো হচ্ছে, যে আজকে যদি বৃষ্টি আসতো। কথাটা কি বুঝতে পারছি? আবার এরকম বলে না, আকাশটা মেঘলা হয়ে আছে, যেন বৃষ্টি আসবে। আকাশটা মেঘলা হয়ে গেছে, যেন কি আসবে? বৃষ্টি আসবে। তাহলে এই বাক্যের ভিতরে যেন শব্দটি আছে এবং বৃষ্টিটাকে আমরা কি করতেছি? কামনা করতেছি বা সম্ভাবনা করতেছি। বুঝতে পারছি বিষয়? আবার যদি বলা হয় যদি তুমি আসো, তাহলে আমি ভাত খাবো, তাহলে আমি পড়বো, তাহলে আমি নাচবো, তাহলে আমি খেলবো। তাহলে আমার ভাত খাওয়া, নাচা, খেলা, পড়া সবকিছু কার উপর ডিপেন্ড করতেছে? যদি তুমি আসো। তাহলে এই যদি দিয়া আমি তোমার আশাকে কামনা করছি না করি নাই? কথাই বুঝলেন? ওই যে কবুরের ডায়লগ, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তাহলে কি বলছে? যদি আয়ে তাহলে মজা দেখবো, যদি না আয়ে মজা কি দেখতে পারবো? মজা দেখতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? আমি কি লড়াই। তাহলে যারা অনলাইন আছেন তারা কি বুঝতে পারছেন? কবুরের গান যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারা মজা দেবো। বুঝলি? ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি? নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ। নিত্যবৃত্ত কি কালের উদাহরণ? অতীত কালের উদাহরণ। খাতার ভিতরে লেখেন সাধারণ অতীত কাল। সাধারণ অতীত কাল। এই শিল্পী খাতুন, হ্যালো। শিল্পীরা তুমি এই যে আনমিউট করো, বুঝছো? তুমি বারবার কথা বলে বারবার তুমি স্ক্রিনে চলে আসো, আর সমস্যা হয়। শিল্পী তোমার গান আমি এখন শুনবো না, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। শিল্পীর গান আমরা এখন শুনবো না, পরে শুনবো। তাহলে লেখেন সাধারণ অতীত কাল। লিখছেন? সাধারণ অতীত কাল। খাতার ভিতরে লেখেন অবাধ্য কথা। একটাই উদাহরণ লেখেন, অবাধ্য কথা। অবাধ্য কথা মানে অতিরিক্ত শুদ্ধ করতেছে, বয়ের বক এনেছি। অবাধ্য কথা। অবাধ্য কথা মানে কি? অবাধ্য কথা মানে হলো কোন একটি লাইন দিয়ে যদি বাধ্য না, যদি অবাধ্য বোঝায়। কিরকম? এই যে দেখেন বিসিএস এর প্রশ্ন, তোরা যে যা বলিস ভাই,
তোরা যে যা বলিস ভাই, আস্তে, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাহলে এটা দিয়া কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে তোরা ভালো বলস আর খারাপ বলস, বৃষ্টি আসুক আর বৃষ্টি না আসুক, মুহিত ভাইয়ের ওজন কমুক আর না কমুক, আমার কি লাগবে? সোনার হরিণ লাগবে। তাহলে বলো সে কি বাধ্য নাকি অবাধ্য? অবাধ্য। বুঝতে পারছি? এটা হচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন। যে দেখেন এই যে যে লাইনটা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, কারো আব্বা জানেরও ক্ষমতা নাই, আমার বাপের তো নাই, যে এই বাক্যটা দেখা যে নির্ণয় করা যেটা কোন কালের উদাহরণ। বুঝতে পারছি? তাহলে এটার জন্য ওই যে আমরা আরেকটা উদাহরণ দেই। কি উদাহরণ দেই? যে হচ্ছে কি উদাহরণ দেই? যে বিচার মানে তাল গাছ আমার। তাহলে বিচারে তাল গাছ পড়ুক আর না পড়ুক, তাল গাছ কার? আমার। বুঝতে পারছি? তাহলে আমি কি বাধ্য নাকি অবাধ্য? অবাধ্য। তাহলে সকল প্রকার অবাধ্য কথা কোন কালের উদাহরণ? সাধারণ অতীতকাল। সকল প্রকার অবাধ্য কথা কোন কালের উদাহরণ? সাধারণ অতীতকাল। বুঝতে পারছি না পারি নাই? কথা না বুঝতে পারছি না পারি নাই? ফটিক তার মায়ের একটি অবাধ্য ছেলে। ফটিক তার মায়ের একটি কি ছেলে? অবাধ্য ছেলে। তাহলে ফটিক তার মায়ের কি বাধ্য নাকি অবাধ্য? তাহলে সকল প্রকার অবাধ্য যেন কোন কথা? সাধারণ। দেখেন এই একটা জিনিস, আমাদের যদি এই বাক্যের ভিতরে যদি বইলা দিত যে ফটিক তার মায়ের একটি অবাধ্য ছেলে ছিল, তাইলে কিন্তু আমাদের এই নতুন একটা নিয়ম পড়তে হয় না। কিন্তু যখন নিয়োগ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, তখন তারা এরকম প্রশ্নই করবে যেটা আমরা পারবো না। তাই তারা কি প্রশ্ন করে? অর্ধেক প্রশ্ন। কি প্রশ্ন? যে ফটিক তার মায়ের অবাধ্য সন্তান। বুঝতে পারছি? তাহলে দেখেন ফটিক তার মায়ের অবাধ্য সন্তান, এই লাইনের ভিতরে কোনো কিন্তু ভার্ব নাই, মানে কোনো ক্রিয়াপদ নাই। কথা বুঝলেন? যেটাকে আমরা বাংলা ভাষায় বলি উজ্জ ক্রিয়া। তাহলে এগুলা দেখে আমাদের তো হচ্ছে ক্রিয়ার কাল নির্ণয় করার সুযোগ নাই। তখন আমরা কি বলবো? যে সকল প্রকার অবাধ্য কথা হলো গিয়া কোন কাল? সাধারণ অতীতকাল। বুঝতে পারছি না পারি নাই? কথা না বুঝতে পারছি? খাতার ভিতরে লেখেন পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত অতীতকাল। মানে কি শয়তানের কামড়ায়? হ্যাঁ, তো ক্লাস করতে আসে নাই, ভিডিও হচ্ছে আর পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল লেখা দুইটা পুটুলি। আবার লেখেন পুরা ঘটিত অতীতকাল লেখা অতীত লিখলি না, এলে কিন্তু ছোট ছোট লাগতেছে। পুরা ঘটিত বর্তমান কাল আর পুরা ঘটিত অতীতকাল দেখছেন? আচ্ছা, পুরা ঘটিত বর্তমানে কাল লেখেন যে কাজ পূর্বে শুরু হয়ে, যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো বর্তমান বা চলমান, এখনো চলমান লেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। এখনো চলমান যে কাজ, পুরা ঘটিত বর্তমান কালে যে লিখবেন যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলমান। লেখছেন? আবার লেখেন পুরা ঘটিত অতীতকাল যে কাজ পূর্বে শেষ হয়ে, যে কাজ পূর্বে শেষ হয়ে তার রেশ এখনো চলমান, তার রেশ এখনো কি মান? চলমান। লাইনটা একটু ভালো করে দেখেন। একটা হচ্ছে যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলমান, আর একটা হচ্ছে যে কাজ পূর্বে শেষ হয়ে এখনো চলমান। দুইটা একটু দেখবেন, এই দুইটা কিন্তু স্টার চিহ্ন। আমি আবারও বলি, এই দুইটা কিন্তু স্টার চিহ্ন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুরো গঠিত বর্তমান কাল এবং পুরো গঠিত অতীত কাল থেকেই প্রশ্ন করা হয়।
খাতার ভিতরে সবাই উদাহরণ লেখেন। 10টায় মোহিত ভাইয়ের ক্লাস শুরু হয়েছিল। 10টায় মোহিত ভাইয়ের ক্লাস শুরু হয়েছিল। 10টায় মোহিত ভাইয়ের ক্লাস শুরু হয়েছিল। দেখছেন? 10টায় মোহিত ভাইয়ের ক্লাস শুরু হয়েছিল। কথা বলেন, দেখছেন? তারপর এ কথা বলার পর আর খাওয়া যায় না। সরি, এ কথা শোনার পর, বলার পর না, এ কথা শোনার পর আর খাওয়া যায় না। এ কথা শোনার পর আর খাওয়া যায় না। ওই যে বলে না এরকম যে উমুক বাড়ির বেডি এমনি কথা কইছে যে মুখের ভিতরে ভাতের নলাটা দিছিলাম, ভাত সাইলেন্স। হয় না এরকম কথা? যে আবার যে বলে না যে হ্যাগো বাড়ির দাওয়াত খাইবার গেছি, এরকম একটা কথা কইছে যে বলে পেট উগলে ভাত দিলাম ফালাই দিই। এরকম কথা হবে না? এবার দেখেন একটা জিনিস, সবাই খাতার দিকে, যারা অনলাইন আছেন তারা খাতার দিকে একটু তাকান যে কি বলছে। বুঝেন? বুঝেন? আমি তো এটা বুঝাই নি, আমি বলছে পুরা ঘটিত বর্তমান কাল, যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো বর্তমান। দেখেন মোহিত ভাইয়ের ক্লাস 10টার সময় শুরু হয়ে এখনো চলতেছে নাকি চলতেছে না? চলতেছে নাকি চলতেছে না? চলতেছে। তাহলে যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলমান সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। যেমন আমাকে যদি বলে আই রিড ইন ক্লাস 12 সিন্স 1971, আমি দ্বাদশ শ্রেণীতে 1971 সাল থেকে পড়তাছি। মানে আপনারা তো মানে এখন দ্বাদশ শ্রেণী, কারণ আপনারা তো ইন্টার পরীক্ষা নাকি হয়ে গেছে। মানে আপনারা এখন ধরতে গেলে হইতেছে কি মানে বারজাক বা কবরস্থান আছে, মানে না মাটিতে না হইতেছে কি ইলিন সিজন যার নাম ধরে মাঝখানে ঝুলে আছে হ্যাঙ্গিং পয়েন্ট। তো যারা হচ্ছে কি এখন এসএসসি পরীক্ষা দেয় তারা কি 1971 সাল থেকে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট খালি পড়তেছে। It rains since 9 o'clock, সেই 9টা থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টিটা শুরু হয়েছে 9টার সময়, এটা কি শেষ হয়ে গেছে নাকি এখনো চলতেছে? তাহলে যে কাজ পূর্বে শুরু হইয়া এখনো চলমান তাকে বলবে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত কি কাল? বর্তমান কাল। অনলাইনে যারা আছেন তারা কি বুঝতেছেন? আমি কিন্তু ইংরেজি সহকারে বলতেছি যাতে আপনারা বুঝেন। আমি আবারও বলতেছি, ইট রেইনস সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে দেখেন সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত কি বৃষ্টি থামতেছে নাকি চলমান? অবশ্যই চলমান। তাহলে যে কাজ পূর্বে শুরু হইয়া এখনো চলমান সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত কি কাল? বর্তমান কাল। লাইন ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার উদাহরণ কি ছিল? এ কথা শোনার পর আর খাওয়া যায় না। তাহলে দেখেন যেই বেডি বা যেই বেডা আপনাদের কথাটা কইছে সে কিন্তু কাজটা ফিনিশ। কাজটা কি ফিনিশ, কিন্তু তার রেশ এখনো বর্তমান আছে নাকি নাই? আছে। তাহলে কোনো একটি কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো বর্তমান। কিরকম? আমি আরেকটা উদাহরণ দিই। কয়েকদিন আগে বাংলাদেশ, এই যে কিছুদিন আগে পরশুদিন নিউজিল্যান্ডের লোকে জিতলো না, তো আমি চা খাইতে গেছি, একজন যে বললো বাংলাদেশ কালকে কি খেলাটাই না খেললো। তাহলে গতকাল রাত্রে খেলা ইজ দ্য ওভার, খেলা শেষ, কিন্তু তার রেশ এখনো বর্তমান আছে নাকি নাই? তাহলে কোনো একটি কাজ অতীতে শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ বা ফলাফল এখনো যদি বর্তমান থাকে তখন থাকবে বলে পুরো ঘটিত অতীত। তখন থেকে পুরো ঘটিত কি কাল বলবে? অতীত কাল। আরো শয়তানি ভাবে কই, আমি আমাদের মনে করেন যে একটা মাইর দিলাম, বেদ একটা মাইর দিলাম, ইস রে কি মারা দেয় না মাইরলো। তাহলে দেখেন আমার মারাটা কিন্তু অলরেডি ওভার, মানে কি ফিনিশড, শেষ হয়ে গেছে, কিন্তু তার রেশ এখনো বর্তমান আছে না নাই? বুঝতে পারছি? যারা অনলাইন আছে তারা কি বুঝতে পারছেন? আমি মাইল ফোন তো গেছি, এর নিচে তো নামা যায় না। অনলাইনে যারা আছেন, অন্তরা চৌধুরী, অর্পিতা বিশ্বাস, আরিফা আক্তার সুলতানা, আয়েশা আক্তার, ফৌজিয়া, হেলেনা আক্তার, জান্নাতুল ফেরদৌস। বুঝতেছেন সবাই? জি ভাইয়া। বুঝতে পারছি নাকি পারি নাই?
কথাটা না বুঝাতে পারছি? তাহলে আমি আবারও বলতেছি যে এদিকে তাকান, এদিকে তাকান। 9-10 এর বইয়ের ভিতরে একটা বিখ্যাত উদাহরণ খাতার ভিতরে লেখেন। পরীক্ষায় ভালো করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। 9-10 এর বইয়ের বিখ্যাত উদাহরণ। পরীক্ষায় ভালো করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। কথা বলে না, জাতি কথা বলে না, জাতি কথা বলে না। পরীক্ষায় ভালো করার জন্য সে কি জল খেয়ে লেগেছে? আদা জল খেয়ে লেগেছে। বলেন এটা পুরো গঠিত বর্তমান না পুরো গঠিত অতীত? এটা না পারলে সিআরটা দিলাম ওর ভিতরে। তাহলে এটা হচ্ছে কি পুরো গঠিত একটা বর্তমান। বলছে পরীক্ষায় ভালো করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। বলে নাই কিন্তু সে পরীক্ষায় ভালো করছে বা পরীক্ষা কবে হবে বা সে পরীক্ষা দিচ্ছে, কোনো কিছু কি বলছে? তাহলে এই যে আপনারা 1-1.5 বছর ধরে যে পড়তেছেন নার্সিং পরীক্ষা আগামী 1 মাস পরে বা আগামী 1 তারিখ, তাহলে পরীক্ষায় ভালো করার জন্য এই যে 1971 থেকে যে শুরু করছেন এখন পর্যন্ত 2021 পর্যন্ত খালি পড়তেছেন যতক্ষণ পর্যন্ত স্কুল দাঁড়ি না পায় ততক্ষণ পর্যন্ত পড়তেছেন। তাহলে যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো বর্তমান তাকে কি বলবে? পুরা গঠিত বর্তমান কাল। আর আমি যদি বলি ইস রে কালকে রাত্রে কি গরমটাই না পড়ছে, পুরা গঠিত বর্তমান না পুরা গঠিত অতীত? কারণ পুরা গঠিত অতীত, কালকে রাত্রে গরমটা চলে গেছে। আমি আবার বলতেছি এগুলো কিন্তু জাস্ট আপনার বোঝানোর জন্য, ধারণা ক্লিয়ারের জন্য। এগুলো কিন্তু মানে গুরুত্বপূর্ণ উদাহরণ না, এগুলো জাস্ট বোঝানোর জন্য। তাহলে কি করলো? ইস কি গরমটা পড়েছিল গতকাল রাতে। তাহলে কি করলাম আমি? অতীতের শেষ, কিন্তু সেটার রেশ এখনো বর্তমান। বুঝতে হাইছি নাকি হারিনু? কথা না বুঝতে কি হাইছি? যারা অনলাইন আছেন বুঝতে পারছেন? জি ভাইয়া। খাতার ভিতরে লেখেন ঘটমান বর্তমান কাল, মানে এটা স্বাভাবিক জিনিস। জাস্ট হচ্ছে কি আপনাদের মানে উদাহরণ দেওয়া। ঘটমান বর্তমান কাল মানে কন্টিনিউয়াস টেন্স। ফ্যানটি ঘুরছে, খাতার ভিতরে উদাহরণ লিখবেন ফ্যানটি ঘুরছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান কাল। ঘটমান মানে হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। তাইলে ফ্যানটি ঘুরছে, তাহলে ফ্যানটি কি করতেছে? এখনো ঘুরতেছে। ইজ দ্য কন্টিনিউয়াস টেন্স। ইজ দ্য কি কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছি? বুঝতে পারছি? আবার লেখেন ঘটমান কি বলবো? ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি আমরা যখন পড়ছিলাম ফ্যান ঘুরছিল, খাতার ভিতরে লেখেন ফ্যান ঘুরছিল। তার মানে কি ফ্যানটা আগে ঘুরছিল, এখন কি ঘুরতেছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে অতীতে কোন একটি কাজ যদি চলমান থাকে তখন তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন তাকে কি বলবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত কাল। ঘটমান কি কাল? অতীত কাল। লাইন কি ক্লিয়ার? সবার ক্রিয়ার কাল সম্পর্কিত কথা বলে না, জাতি কথা বলে না। সবার কি লাইন ক্লিয়ার? ঘটমান অতীতকাল এটা উদাহরণ কি দিছিলেন? ফ্যানটি ঘুরতেছিল নাকি? ফ্যানটি ঘুরতেছিল। ও আচ্ছা, ওকে। তাহলে ক্রিয়ার কাল সম্পর্কিত মানে এগুলো আপনারা স্বাভাবিকভাবে পারবেন। প্যাসটা লাগে হচ্ছে নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত বর্তমান কাল, তারপর হচ্ছে কি পুরা গঠিত অতীত, পুরা গঠিত বর্তমান কাল। এগুলা লে প্যাস লাগে। আর এগুলার প্যাসটা আমি আশা করি আজকে সবাই বুঝতে পারছেন। সবাই কি বুঝছেন? ভাইয়া। তুই বুঝছ? ভাইয়া। ফাউজিয়া জি বলেন। ভাইয়া পুরা ঘটিত অতীত আর পুরা ঘটিত বর্তমান কি ওই যে পারফেক্ট ইংলিশে পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট দুটাই একসাথে? হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হলো পুরো ঘটিত বর্তমান কাল। আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলো পুরো ঘটিত অতীত কাল। আচ্ছা, আর পারফেক্ট শুধু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এগুলো? কোনটা? প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট বলতে বাংলায় কিছু নাই। তাইলে আপনি প্রথম দিকে ফাউজিয়া ম্যাম আপনি প্রথম দিকে ক্লাস কি বললেন যে আমরা বাংলাতে কয়টা আছে? 4টা। নিত্যবৃত্ত অতীত বা নিত্যবৃত্ত বর্তমান কাল বা সাধারণ অতীত বা সাধারণ বর্তমান কাল, ঘটমান অতীত বা ঘটমান বর্তমান কাল,
পুরা ঘটিত অতীত বা পুরা ঘটিত বর্তমান কাল। বুঝতে পারছি? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সবাই খাতার ভিতরে লেখেন উপসর্গ। উপসর্গ খাতার ভিতরে সবাই লেখেন উপসর্গ। গত ক্লাসের পড়া, যারা অনলাইন আছেন তারাও বলবেন, যারা অফলাইন আছেন তারাও বলবেন। শব্দ গঠন কয় ভাবে করা যায়? শব্দ গঠন কয় ভাবে করা যায়? আপনাদের ক্লাসে কি পড়াইছি না পড়াই নাই? 4 উপায়ে। হ্যাঁ, 4 ভাবে। অনলাইনে যারা আছো বলো, এটা কি গত ক্লাসে পড়াইছি নাকি পড়াই নাই? জি ভাইয়া পড়াইছেন। কারণ এই যে সামনে যেগুলো আছে না, এগুলো যেমন লাগে হচ্ছে গিয়ে কি ওই যে ইলিয়াস কাঞ্চন বিয়া করে লয়ে, আর হচ্ছে গিয়ে কি আনোয়ার হোসেন খায় হচ্ছে গিয়ে কি মাইয়ার বাপ, কিছু কইলে হচ্ছে গিয়ে কি শব্দ তৈরি করা যায় 4 ভাবে। শব্দ কয় ভাবে তৈরি করা যায়? 4 ভাবে। একটা হচ্ছে গিয়ে কি উপসর্গ, সন্ধি যোগে, প্রত্যয়, সমাস যোগে। লাভ হলো গিয়ে কি কইরা লাভ হলো কি? আমার ক্লাস যদি মনে করেন যে এমনি আমার দেখতে কামলার মতো লাগে, বা হচ্ছে অনলাইন ক্লাসে দেখি যে সত্য কথা আমার নিজের চেহারা মনে হচ্ছে 400-200 কোটি রাস্তার মতো, এমন মোছা নিচা। ঠিক আছে, একটা পাইলে রয়েছে মনে করে যে লাগাইতেছে গিয়ে কি 6 মাস, এই কি আমি নিজে এটা আসি হতাশ। আচ্ছা, খাতা বুঝে লাগো উপসর্গ 3 প্রকার। উপসর্গ 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? জাতি বলেন উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। একটা লেখেন খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ লেখেন 21টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি। তারপর লেখেন সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টি। সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টি। আরেকটা লেখেন বিদেশি উপসর্গ। আরেকটা কি উপসর্গ? কতটা না কি উপসর্গ? বিদেশি উপসর্গ। তাহলে দেখেন আমি আবারও বলতেছি, তারপরে খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো কয় নাম্বার লিখছি না? আচ্ছা 3 নাম্বার। খাতার ভিতরে লেখো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব সামনে বই লিখতে পারছিস না, বারবার কইতেছি যে একটা লাইন যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তারপরে লিখতে পারছ না, বুঝলাম না। উপসর্গের নিজস্ব কোনো কি নেই? অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। মানে কি উপসর্গের, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট বা 9-10 এর বই খুললেই দেখবো যে লেখা আছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটার মানেটা কি? এটার মানে হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ কি করে? পরিবর্তন করে। উপসর্গ কি করে? পরিবর্তন করে। যেমন দেখেন একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে কি পরি প্লাস হার, আরেকটা হচ্ছে পরি প্লাস প্রমণ, আরেকটা কি লিখতাম পরি প্লাস দীর্ঘ ইক্ষা। কথাটা কি বুঝতে পারছি? তাহলে দেখেন সবার আগেই হচ্ছে গিয়ে কি একটা পরিযুক্ত হয়েছে, একটা কি যুক্ত হয়েছে? পরিযুক্ত হয়েছে। তারপর খাতার ভিতরে লেখেন সবাই আরেকটা লেখেন, খাতার ভিতরে আরেকটা লেখেন, নোট লেখেন আরেকটা, খাতার ভিতরে আরেকটা নোট লেখেন। মাগো বিদেশি উপসর্গ আরবি, ফার্সি, ইংরেজি এই 3টে উপসর্গ, কিন্তু অনেক সময় আরো বেশি উপসর্গ পাওয়া যায়, এজন্য বিদেশি উপসর্গ জিজ্ঞেস করি নি, মানে বলিনি। আগে বুঝতে দেন উপসর্গ কয় প্রকার। আমি আলামিন মুহিত এখনো বাইসে আছি, মরে দেরি তো বলে টাইগার আমি জিন্দা হ্যাঁ, আর আমি বলবো পালন আমি জিন্দা নাকি।
মরিনি। দেখেন উপসর্গ সবসময় শব্দের আগে বসে। উপসর্গ সবসময় কিসের আগে বসে? বিপুল ভোটে কিসের আগে বসে? শব্দের আগে বসে। তার মানে অবশ্যই শব্দ হইতে হবে। কি হইতে হবে? শব্দ হইতে হবে। বুঝতে পারছি? যেমন এদিকে তাকান, বলা আছে আযুক্ত মার সমান সমান কি আমার, এটা কোনদিন হয়? মার বলতে কোনো শব্দ আছে? কথা কি বুঝতে পারলেন? মার মানে কি মারা বা মেরে ফেলা, ওই মারা না। মানে আমি আসলে কোনটা বলতেছি যে হচ্ছে কি যে মার বলতে চেষ্টা কি আগে আমার একটা শব্দ লাগবে যার বেসিক অর্থ। কথা কি বুঝতে পারছেন? কি অর্থ? বেসিক অর্থ। দেখেন আমরা আবার বলতেছি ব্যবহার। ব্যবহার একটা শব্দ, একটা কি শব্দ, এটার আগে যদি আমি অপযুক্ত করি তাহলে অপব্যবহার মানে খারাপ ভাবে ব্যবহার। তাহলে আমি আগে কি করলাম? সবার আগে একটা শব্দ বের করলাম। সবার একটা কি বের করলাম? শব্দ বের করলাম। যেমন আপনি যদি বলেন যে হাত, এনে যদি আপনি বলেন যে হা প্লাস ত, তাহলে হচ্ছে কি হা হইতেছে একটা উপসর্গ না, কোনোদিন সম্ভব না। কারণ ত কি কোনো শব্দ? যারা অনলাইন আছেন তারা কি বুঝতেছেন? উপসর্গ হইতে গেলে সবার আগে মূল যে জিনিসটা সেটা হচ্ছে শব্দ হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হবে? শব্দ হইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এখন না ভাইয়া বুঝি নাই, আবার একটু বুঝান। বুঝেন নাই, আপনি দেখেন নাই, এই জন্য বুঝেন। যেমন দেখেন একটা জিনিস হাত, কথাই বুঝলেন? হাত, হাতের যদি আপনি উপসর্গ করতে চান, আপনি যদি বলেন যে হা প্লাস ত সমান সমান হাত, এটা কখনো সম্ভব না। কেন? কারণ আমরা আগেই বলছি উপসর্গ সবসময় শব্দের আগে বসে। কিসের আগে বসে? শব্দের আগে বসে। হার একটা শব্দ, ক্রমণ একটা শব্দ, ইচ্ছা একটা শব্দ, ব্যবহার একটা শব্দ, এর সাথে আমরা অপ পরি পরি যুক্ত করছি। বুঝতে পারছি? তাহলে উপসর্গ সবসময় শব্দের আগে বসবে নাকি ধ্বনির আগে বসবে? শব্দের আগে। লাইন ক্লিয়ার? এবার দেখেন একটা জিনিস বলছে কি, বলছে হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই জিনিসটার লাইনটা কি? এই জিনিসটার অর্থ হলে যে উপসর্গের একলা কোনো অর্থ নেই, একলা কোনো কি নেই, অর্থ নেই, মানে একা কোনো অর্থ নেই। যেমন আমরা ব্যবহার করা, ব্যবহার করা মানে কি? আমরা স্বাভাবিকভাবে কি বলি? ভালো কাজে ব্যবহার করা। কি করা? ভালো কাজে ব্যবহার করা। তাহলে অপশব্দের অর্থ কি? খারাপ। অপশব্দের অর্থ কি? খারাপ। তাহলে অপশব্দের অর্থ যদি আপনি খারাপ ধরেন তাহলে অপব্যবহার মানে কি? খারাপ ভাবে ব্যবহার। শেষ। আবার দেখেন এটার নাম হচ্ছে আনহ। এটার নাম কি? এটার নাম কি? আনহ মানে গতি। আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট, আপনারা ভালো জানবেন। আনহিট গতি বা হচ্ছে কি বাহ্যিক গতির নাম আপনারা শুনছেন, বার্ষিক গতি। তাহলে আনহ, আনহ মানে সময় বা গতি। সময় বা কি? সময় বা কি? গতি। তাহলে এর আগে যদি আমি যুক্ত করি অপ, তার মানে কি? খারাপ সময় নাকি অপরাহ্ন? বলেন আসলে কি অপশব্দের কোন নিজস্ব বা ব্যক্তিগত অর্থ আছে? আছে। যেমন উপসর্গটা হইলো পানির মতো। কিসের মতো? বলেন পানির স্বাদ কেমন? চিন্তা করলে আমি একটা উষ্টা মারলাম তো সামনের দাঁতটা নাই। মসজিদ রে আমাকে একটু ফুল দাও। ওকে, মুরগি বন্ধ করো। নাই মা সুমি আক্তার, মুরগি অফ। মুরগি খাঁচাই দিয়ে সবাই পরীক্ষার টেবিলে চলে আসো। নাই মা তুমি চলে আসো। ভালো করে খুব পানি দাও। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছেন যে তাহলে বলেন উপসর্গের আসলে ব্যক্তিগত কোন অর্থ আছে? ব্যক্তিগত অর্থ নেই। যেমন আমরা এখানে তিনটা জিনিস লিখছি পরিদিয়া, আপনি নিচে পরিমণিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এই হার, হার মানে কি? পরাজিত হওয়া। হার মানে কি? এই হারের আগে আমি পরিযুক্ত করছি, সেটার নাম হচ্ছে কি? পরিহার মানে ত্যাগ করা। তাহলে পরি শব্দের অর্থ কি? নেগেটিভ, ত্যাগ করা।
পরিক্রমণ, ক্রমণ মানে ঘোরা, পরিক্রমণ মানে কি চারদিকে ঘোরা, তাহলে এখানে পরি মানে তো চারদিক বুঝাইতেছে। আবার দেখেন ইচ্ছা, ইচ্ছা মানে হচ্ছে কি মানে বস্তু বিশেষ, কি বিশেষ? বস্তু বিশেষ। এর আগে যদি বলা হয় যে পরি, এটা আবার হচ্ছে কি বিশেষ ভাবে যে ইচ্ছা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি পরীক্ষা, সেটাকে বলে কি পরীক্ষা। তাহলে এখানে পরি মানে কি বিশেষ ভাবে বুঝাইতে পারছি? যারা অনলাইন আছেন তারা কি বুঝাইতে পারছি? আগে বুঝেন তারপরে দেখবেন যে এটা থেকে কিভাবে প্রশ্ন আসে। তাইলে বলেন উপসর্গের আসলে ব্যক্তিগত কোনো অর্থ কি আছে? কতখানা কোনো অর্থ কি আছে? অনলাইনে যারা আছেন তারা বলেন উপসর্গের ব্যক্তিগত কোনো অর্থ আছে? নেই। ভাই বুঝি না কিভাবে বলবো। এখন বুঝি না কেন বলবো। এই যে আমার এখানে তিনটা শব্দ লেখা আছে, তিনটা পরি। এই পরি মানে যদি হয় ফেরি, যে তুমি পরির মতো সুন্দর, বেডির নাম রাখছে শামসুন্নাহার স্মৃতি, ঢাকা আইয়া মানে গুজরাঘাট ফারিয়া নাম হয়ে গেছে পরিমণি। ঠিক আছে? তাহলে আনন্দ হয় এই যে পরি, এই পরি শব্দটা যখন হারের সাথে বসে, হার একটা শব্দ, হার মানে পরাজিত হওয়া। বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হারলো, এই হার মানে পরাজিত হওয়া। এর আগে আমি পরিযুক্ত করছি, পরিযুক্ত করলে এটা হয়ে গেছে কি পরিহার। এই পরিহার শব্দের অর্থ কি পরাজিত হওয়া নাকি ত্যাগ করা। যেমন যদি বলা থাকে যে শকরুদ্দির মা শকরুদ্দির বাপকে পরিহার করলো, পরিহার না মানে শকরুদ্দির বাপে শকরুদ্দির মায়ের মায়ের পরিহার করলো, তার মানে কি শকরুদ্দির বাপে শকরুদ্দির মায়ের মায়ের আবার মার না। এখানে পরি দিয়া পরিহার, তাহলে আমি ধরলাম এখানে পরি নেগেটিভ মানে না বুঝো, ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। তাহলে এখানে ক্রমণ, ক্রমণ মানে হচ্ছে ঘোরা, ক্রমণ মানে কি ঘোরা। এর আগে যখন পরিযুক্ত হবে দেখেন বানানে কোনো চেঞ্জ আছে? এনে পড়া সিগুন, এনে পড়া কি মোড়া, এনে বসিলার রড ছোট, এনে বসিলার রড কি বড় না, একই জিনিস, কিন্তু শব্দের অর্থভেদে তা পরিবর্তন হচ্ছে। এখানে পরিক্রমণ মানে কি চারদিকে ঘোরা, তাহলে এখানে পরি মানে হচ্ছে গিয়ে কি চারদিক ধরেন। দেখেন একই পরি দুই জায়গায় দুই নাম, বুঝতে পারছেন? বলছিলেন যে আমি বুঝি নাই, সে কি বুঝতে পারছেন? কারণ দুই জায়গায় দুই নাম হওয়ার কারণ হচ্ছে উপসর্গের ব্যক্তিগত কোনো অর্থ নাই। যেমন আমরা বলি পানির কোনো আকার নাই, কইছে কেন? পানি যদি চিকন গাছে মানে চিকন গ্লাসে রাখা হয় চিকন ধারণ করে, লম্বা পাতিলে রাখলে লম্বা পাতিলের আকার ধারণ করে, আবার যদি মরিচের ফ্যাটও হয় তাহলে গোলাকার ধারণ করে। পানির কোনো যেরকম আকার নাই ঠিক একই রকম উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। সবাই কি বুঝতে পারছি এবার যে বলছেন যে বুঝি নাই? জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি, পড়ার সময় আবার বুঝবো। হ্যাঁ পরে আরো বুঝবো, তাইলে আর আমার লাভ হলো দিয়ে কিছু যে আমি পরে যদি বুঝবো। ভাইয়া এখন যতটুকু বুঝছি পড়ার সময় আর একটু ভালো করে বুঝে যাবো, এই যে এটাই বলবো। খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো, মানে পরীক্ষায় সবচেয়ে বেশি উদাহরণ আসে কি রকম? খাতার ভিতরে লেখো আমি রাম ছাগল পালি, আমি রাম ছাগল পালি, আমি রাম ছাগল পালন করি। আর কি পালি বলতে তো শব্দ নাই, পালন করি লেখো। আমি রাম ছাগল পালন করি একটা। আবার রাম ছাগলের মতো আচরণ করো না, রাম ছাগলের মতো আচরণ করো না। আমি রাম ছাগল পালি একটা, আর একটা হচ্ছে কি রাম ছাগলের মতো আচরণ করো না। তোমরা যারা পরীক্ষা দিছো বা হচ্ছে কি ভালো করে পড়াশোনার সাথে আছো তখন দিয়ে লিখবা উপসর্গ থেকে প্রশ্ন আসে এরকম যে আলোচ্য শব্দের মানে আলোচ্য শব্দের রাম উপসর্গটি, রাম উপসর্গটি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এটা একটা প্রশ্ন আছে।
কথা কি বুঝতে পারছেন? এটা একটা কি আসে প্রশ্ন আসে যে আলোচ্য শব্দের যে রাম শব্দটি, কারণ রাম এখানে হচ্ছে গিয়ে কি খাঁটি বাংলা উপসর্গ, কথাটা বুঝতে পারছি? তাহলে দুইটা কিন্তু দুই জায়গায়, দুইটা কিন্তু কি জায়গায়, দুই জায়গায়। দেখেন একটা জিনিস, যখন বলবে আমি রাম ছাগল পালি, তাহলে দেখেন ছাগলের ভিতরে সবচেয়ে উন্নত জাত হলো রাম ছাগল। তাহলে এখানে রাম শব্দটি উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আবার যদি নিচে কয় রাম ছাগলের মতো ব্যবহার করো না, তাহলে বলে এটা কি উৎকৃষ্ট ছাগল নাকি নিকৃষ্ট? লাইন কি বুঝতে পারছেন এবার? কথা না বুঝতে পারছেন? বুঝতে উদাহরণ দিলে বুঝবে। হ্যাঁ, শাহরিয়ারের আচরণ রাম ছাগলের মতো, আবার শাহরিয়ারের ছোট ভাই রাম ছাগল পালে। তাহলে এখানে রাম ছাগল পালে, রামটা হলো কি উৎকৃষ্ট, রামটা কি? আবার যদি বলে শাহরিয়ারের আচরণ রাম ছাগলের মতো, তাহলে এখানে কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্ট। বুঝতে পারছি না পারি নাই? কথাটা বুঝতে পারছি? আবার যদি বলা হয় ব্যবহার এবং কি অপব্যবহার, তাহলে বলো অপ শব্দটি এখানে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? অপব্যবহার, খারাপ ভাবে যে ব্যবহার করা হয় সেটাকেই বলে কি নিকৃষ্ট, সেটাকে কি বলা হয়? নিকৃষ্ট। যদি বলা হয় উপহার, উপ কি হার, তাহলে হারের আগে উপ শব্দটি একটা উপসর্গ, তাহলে এখানে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট। বুঝতে পারছি বিষয়টা? সরি, উৎকৃষ্ট। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে এই সকল বিষয়গুলা একটু হচ্ছে গিয়ে কি দেখবেন সবাই, যে কোনটা উৎকৃষ্ট কোনটা কি কৃষ্ট নিকৃষ্ট। এটা কিন্তু আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা আপনি বুঝা বুঝে হচ্ছে কি লিখবেন, মানে সিকোয়েন্স বা প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী আপনি কি করবেন, লিখবেন। তারপর লেখেন চারটি উপসর্গ। কয়টা উপসর্গ? চারটি উপসর্গ। চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয়েই আছে। জানি যে হচ্ছে কি উপসর্গ তিন প্রকার, বাংলা উপসর্গ, সরি বাংলা খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আর কি বিদেশি উপসর্গ। এদের ভিতরে চারটা উপসর্গ কি কি? আ, সু, বি, নি। এই চারটা উপসর্গ হলে কি বাংলা এবং সংস্কৃত উভয়ের ভিতরে আছে। যদি সহজভাবে বুঝতে চান তাহলে কি আমার সুন্দর বেরি, তাহলে আমারের আ, সুন্দরের সু, আর বিনির তো বিনি। মানে বেনি মানে বোঝানো ছোটবেলা যে দুইটা হচ্ছে গিয়ে কেমন লড়াতে লড়াতে স্কুলে গেছে না, কি আনন্দ। কি বুঝতে পারছি? তাহলে কয়টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উভয়ের ভিতরে আছে? চারটি উপসর্গ। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি মোটামুটি দুইটা টপিক শেষ। আমরা একটু 5 মিনিট। নাইমা সুলতান, আপনি আবার ফিরে আসতে পারেন। কারক বিভক্তি গেল, তারপর কি পদাশ্রিত নির্দেশক বলছিলাম না? খাতা ভিতরে লেখেন সবাই পদাশ্রিত নির্দেশক। এই দিনগুলা আর চাইলেও কোনোদিন পাওয়া যাবে না। পদাশ্রিত নির্দেশক বিভক্তি আপনাদের মুখস্থ করার কথা ছিল, বিভক্তি পড়ার কিছু নেই, বিভক্তি মুখস্থ করার কথা ছিল। কে রে দ্বিতীয় বিভক্তি, ধারা দেয়া কর্তৃক তৃতীয় বিভক্তি, র এর ষষ্ঠী বিভক্তি, এ অতে এটা সপ্তমী বিভক্তি, এটা মুখস্থের বিষয়গুলো পড়ানোর কিছু নেই। বুঝতে পারছি? খাতার ভিতরে লেখেন পদাশ্রিত নির্দেশক। তারপর লেখেন তাক, তাঁতি, খানা, খানি, লেখেন তাক, টুকু। তাঁতি, খানা, খানি, তারপরে লেখেন তাক, টুকু।
টাটি খানা খানি টাকটুকু, টাটি খানা খানি কি টুকু? টাকটুকু। ভাই পদাশ্রিত নির্দেশক মানে কি? যারা অনলাইনে আছেন যারা অফলাইনে আছেন সবাই একটু সামনের দিকে তাকান, যে পদাশ্রিত নির্দেশক মানে কি? পদাশ্রিত নির্দেশক মানে হলো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝানো। অনলাইনে যারা আছো তাদেরও বলতেছি, অফলাইনে যারা আছো তাদেরও বলতেছি, এই মেয়েটি খাড়াও, এই মেয়েটি খাড়াও, খাড়াও। কোন মেয়ে বলতেছি? এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বলো এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? যে আমি অনেক মেয়ের মাঝে বললাম এই মেয়েটি দাঁড়াও, তাহলে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? তাহলে এই পদাশ্রিত নির্দেশক দিয়ে বোঝাবে যে এটা কি নির্দিষ্ট বুঝাইছে নাকি অনির্দিষ্ট বুঝাইছে। যেমন টাটি খানা খানি টাকটুকু, বেশিরভাগ সময় এই সকল শব্দ দিয়েই পদাশ্রিত নির্দেশক লেখা হয়। খাতার ভিতরে লেখেন, খাতার ভিতরে লেখেন, লেখেন আমার সামনে আমদুখানি খা দেখি। আমাদের আহ্বান গল্প যারা অনলাইন আছেন তারা কি মনে আছে? আমার সামনে আমদুখানি খা দেখি। জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে যখন আমি বাসায় বেড়াইতে আসলাম, একদিন সকালবেলা কাঁঠাল গাছের তলে ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গুটি কয়েক আম বের করে বুড়ি আমাকে বলল, আমার সামনে আম দুখানি খা দেখি। এখন বলেন, লেখেন দুখানির নিচে দাগ দেন, দুই খানির নিচে দাগ দেন। এবার বলেন আম দুখানি, এখানে আম কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আচ্ছা, খাতার ভিতরে যারা নির্দিষ্ট বলছেন, যারা নির্দিষ্ট বলছেন তারাও লেখেন, মা আমাকে 3-4টা ভাত দাও। কেমন কইরা লয় যে তবু কাছে আমার বউ রে, আমি হচ্ছে গিয়ে কি একটা করোনা ভাইরাসের ইনজেকশন লয়। নির্দিষ্ট না অনির্দিষ্ট এডি হয়ে যাচ্ছে। পরে আমার বউর কোন জায়গায় না কোন জায়গায় শুই মারি যে মা আমাকে 2-3টা বা 3-4টা ভাত দাও। তাহলে এই ক্লাস শেষ হওয়ার পর বা আমি যখন ক্লাস শেষ করব তখন আমরা যখন বলি যে আমাকে 2-3টা ভাত দাও বা 3-4টা ভাত দাও, মা কি আমারে গুইনা গুইনা ভাত দেয়? তাই বলেন এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? জাতি যারা অনলাইনে আছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? একই রকম ভাবে বুড়ি যখন বলছে আমদুখানি খা দেখি, নাকি 2টা আমি আছে নাকি 4টা আমি আছে নাকি 20টা আম আছে নাকি বলে না? বলে আমি 100 কেজি ওজন, আমি বাড়িতে গেলাম আমার মায়ের গায়ে রে পোলাটা শুকিয়ে গেছে। সত্য এটা কয় না? কয় না? বুঝতে পারছো? খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো, খাতার ভিতরে লেখো। চাষার দুঃখ বলছে কৃষক কন্যা জমিরনের মাথায় পোয়া টাক তেল লাগে। খাতার ভিতরে লেখো, কৃষক কন্যা জমিরনের মাথায় পোয়া টাক তেল লাগে। কৃষক কন্যা জমিরনের মাথায় পোয়া টাক কি লাগে? তেল লাগে। পোয়া টাকের নিচে দাগ দাও, পোয়া টাকের নিচে দাগ দাও। এবার বলো একটা জিনিস, যে পোয়া টাক তেল লাগে, জমিরনের মাথায় কি আধা পোয়া তেল লাগে, 1 পোয়া তেল লাগে নাকি 20 পোয়া তেল লাগে? এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কথা বলেন না, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? জাতি বলেন। কথা বলেন না, জাতি কয় না, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নাইমা এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ভাইয়া চাষের দুঃখ বলতে আবহাওয়াটাকে লিখেছি। আবহাওয়াটাকে লেখা ছিল, আমি পোয়াটাকে লিখছি, কোনো সমস্যা? লোকে আশা করতে সে লেখছে, আমি আমার মতো করে লিখবো। আমরা সৃজনশীল জাতি, আমরা কি নকলবাজ জাতি? ওই গান গায়, আশা ছিল ভালোবাসাও ছিল, আজ আশা নেই ভালোবাসাও নেই। আর আমরা যারা শয়তান পোলাপান আছি তারা গান গাই, আশা ছিল আশার মায়ও ছিল, এখন আশাও নেই আশার মায়ও নেই। বুঝতে পারছো? আমরা নকল করবো না। তাহলে এবার খাতার ভিতরে লেখো, তাহলে ভাই নির্দিষ্ট কখন বুঝাবে? তাহলে এবার লেখো নির্দিষ্টতা। এবার দেখো নির্দিষ্টতা,
কৃষক কন্যা জমিরনের মাথায় আধ পোয়াটা তেল লাগিত। কৃষক কন্যা জমিরনের মাথায় আধ পোয়াটা তেল লাগিত। কৃষক কন্যা জমিরনের মাথায় আধ পোয়াটা তেল লাগিত। এবার বলো যারা অনলাইনে আছো অফলাইনে আছো, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। এখানে কিন্তু বইলা দিছে আধা পোয়া তেল লাগিত। তাহলে দেখো এখানে টাকটুকু, এই টাকের কি কোনো চেঞ্জ হইছে? কোনো চেঞ্জ হয় নাই। পোয়ার লগে টাক লাগাইছি, আবার আধার লগেও কি লাগাইছি? একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। খোদার কসম কইরা কও, এটা কি মানে বুঝানোর বিষয় না, সিকোয়েন্স অনুযায়ী তোমরা বুঝবা। লাইন কি বুঝতে পারছেন? খাতার ভিতরে উদাহরণ লেখেন, লোকটিকে ডাকো, লোকটিকে ডাকো, লোকটিকে ডাকো। কি ভাইয়া বুঝি না, কি বললেন? মানে কি লিখবো? লোকটিকে ডাকো। নাইমা লোকটিকে ডাকো, নাইমা লোকটিকে ডাকো। নাইমারে আমি ডাকিনি, বলছি নাইমা লোকটিকে ডাকো। দেখছো খাতার ভিতরে লেখো, সাদা ছেলেটিকে ডাকো, সাদা ছেলেটিকে ডাকো অথবা মোটা ছেলেটিকে ডাকো। প্রথমে বলছি লোকটিকে ডাকো, দ্বিতীয় নাম্বার উদাহরণ বলছি সাদা ছেলেটিকে ডাকো অথবা মোটা ছেলেটিকে ডাকো। এবার দেখো যখন বলবো আমি লোকটিকে ডাকো, কোন বেড়ারে ডাকতেছি? জোয়ান বেড়া না বুড়া বেড়া? তারপর হচ্ছে কি তোমার লম্বা বেড়া না হচ্ছে কি খাড়া বেড়া? মোটা বেড়া না সিউন বেড়া? এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। তাহলে এখানে টি শব্দটি লোকের সাথে যে টি যুক্ত হয়েছে, এখানে টি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আবার যখন বলবো যে মোটা ছেলেটিকে ডাকো বা সাদা ছেলেটিকে ডাকো, তখন কি সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। তাহলে অনেকের মাঝে মোটা ছেলেটিকে ডাকো বা অনেকের মাঝে সাদা ছেলেটিকে ডাকো, তাহলে এটা নির্দিষ্টতা বুঝাইছে। সবাই কি বুঝতে পারছি? শিল্পী গান শোনায় না, পরে করছো না? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এবার দেখেন, লেখেন খাতার ভিতরে লেখেন, এক শব্দের সাথে, এক শব্দের সাথে, এক ও এক শব্দের সাথে তাটি যুক্ত করলে, এক ও এক শব্দের সাথে তাটি যুক্ত করলে অনির্দিষ্টতা বোঝায়। অনির্দিষ্টতা বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। তাহলে বলেন একের সাথে তাটি যুক্ত করলে কি নির্দিষ্টতা বোঝায় না অনির্দিষ্টতা? হবে না, নির্দিষ্টতা না অনির্দিষ্টতা? একটা কলম ধরো। দেখেন আমি ওর কাছে চাইছি একটা কলম দাও, ও আমার কয়টা কলম দিছে? একটা কলম। তাহলে একের লগে যে একটু আগে আমি বললাম তাটি যুক্ত করলে অনির্দিষ্টতা বোঝায়, এনে তো একটা কলম, এটা কি নির্দিষ্টতা বুঝেছেন অনির্দিষ্টতা? আমি কইলাম যে একটা কলম দাও, আমার কয়টা কলম দিছে? একটা কলম দিছে। তাহলে বলে নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। কিন্তু মুনির চৌধুরী সে মরণের আগে কয়ে গেছে যে একের সাথে তাঁতি যুক্ত করলে অনির্দিষ্টতা বোঝায়। তাইলে আমার মুনির চৌধুরী ঠিক নাকি 100 কেজি ওজনের মুনির ঠিক? না, এটার সাথে একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কোন সময়? দেখো এবার এদিকে দেখো, একের সাথে তাঁতি যুক্ত করলে নির্দিষ্টতা হবে কখন জানো? যখন বলবে একটি বই দাও, দুইটি বই দাও, তিনটি বই দাও। যখন বলবো একটা বই দাও, তোমরা কি একটা বই দিবা নাকি 5টা বই দিবা? একটা। তাহলে এখানে একের সাথে তাঁতি যুক্ত করলে সেটা নির্দিষ্ট। কিন্তু তাহলে মুনির চৌধুরী যে হয়ে গেল যে হচ্ছে কি একের সাথে তাঁতি যুক্ত করলে অনির্দিষ্ট হলো, এইটা কোনটা? এইটা হইলো দেখো, আমার দাদা গোলাপদি পালোয়ান আমার বাপের ঘুম পাড়াইছে, কইছে কি বাবা? কই কি? কই এক যে ছিল একটি রাজা, এর একটা মাইয়া আছিল, এক বেটা লগে বিয়া হইছে। আমার বাপে আমারে ঘুম পাড়াইছে, বাবা এক যে ছিল একটি রাজা, এর একটা মাইয়া আছিল, হচ্ছে কি এক বেটা লগে বিয়া হইছে। আমি যাই আমার কোলারে বলবো বাবা এক যে ছিল একটি রাজা,
হ্যাঁ একটা মাইয়া আছিল এক বেটার লোকে বিয়ে দিছে। এখন বলো কোন দেশে কয়টি রাজা ছিল, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? কথাটা কি বুঝতে পারছো বিষয়? কথাটা কি বুঝতে পারছো? ওই যে আমরা হচ্ছে ছোট কালে খেলছি না, কয় ও থুকু বুকু মানে ও দুধ বা ওরা যদি হারা দিন হচ্ছে মার্ডার করে মানে হচ্ছে কি সোয়া সন্তির ভিতরে যদি সোয়া দেয় ও কি কোনো বেইলে পড়ে? বেইলে পড়ে না। আবার ছোট কালে সারা জীবন আমরা দরাদরির ভিতরে বড় হয়েছি, কয় দড়ি এক্স দড়ি ক দড়ি খ, জীবনে ছাড়ি নাই, খালি দরাদরির ভিতরে আছে। তাহলে এখন তো এই দরা কবে ছাড়বো কোনোদিন আমরা কি জানি? তাইলে বলছে যে আসলে একের সাথে তাঁতি যুক্ত করলে সেটা নির্দিষ্টই হয়, কিন্তু অনির্দিষ্টতা হবে কোন সময়? অনির্দিষ্টতা হবে হচ্ছে ওইটা যে এক যে ছিল একটি রাজা এর একটা মাইয়া ছিল। কোন দেশে কয়টা রাজা ছিল এটাকে আমরা জানি আসলে? কথা না আমি কি জানি? কথা না জানি? বলা আছে আমগো সময় একটা মাইয়া পড়তো, মাইয়ার নাম ছিল রাবেয়া, রাবেয়ারে আমরা বলতাম বেহায়া। তাহলে আমগো সময় একটা মাইয়া পড়তো, আমগো সময় কি পড়তো? তাহলে পুরা হারিনাল হাই স্কুলে কি একটা মাইয়া পড়তো নাকি অনেকগুলো মাইয়া পড়তো? এখন এখানে এক কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। বুঝতে পারছি বিষয়? যারা অনলাইন আছেন তারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কোন সময় একের সাথে তাঁতি যুক্ত করলে নির্দিষ্টতা হবে, কোন সময় একের সাথে তাঁতি যুক্ত করলে অনির্দিষ্টতা হবে? বুঝতে হাইছি সবাই? কথা না বুঝতে হাইছি? খাতার ভিতরে পরে কি ছিল? পরে কি ছিল? পদ এবং কি? পদের শ্রেণী বিভাগ। পদ এবং কি? পদের শ্রেণী বিভাগ। খাতার ভিতরে লেখো পদ দুই প্রকার। হেডলাইন দিয়ে পদ ও পদের শ্রেণী বিভাগ। বলেন পদ কয় প্রকার? দুই প্রকার। তাহলে কাহিনী হলো গিয়ে কি ছোটকালে শিখাইছি পদ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার, কিন্তু হ্যাঁ কইতেছে পদ 2 প্রকার। তাহলে দেখো পদ হচ্ছে 2 প্রকার। 2 প্রকার। এক হচ্ছে কি সব্যয় পদ, অব্যয় পদ। আরে শাবাশ। কেডা? নীলিমা, নাইমা, রাজিয়া সুলতানা, মিম নাকি সুমি আক্তার? কেডা কইছো? আচ্ছা মিম, এই যে যেই বাড়িতে মুরগি ডাক দিছে ওই বাড়ির পক্ষ থেকে তোমাকে ডিমের শুভেচ্ছা। ঠিক আছে? হয় এমন সময় গেছে মানে এই অনলাইন বেসের আগে আপনারা যেমন মিউট আনমিউট করা ছিল, কয়ে আমার বদনা না কই। দেখো পদ হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা কি পদ? সব্যয় পদ 4 প্রকার। সব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার। একটা হলো বিশেষ্য, আরেকটা হলো কি বিশেষণ, আরেকটা হলো কি সর্বনাম, আরেকটা হলো কি অব্যয়, আরেকটা হলো কি ক্রিয়া। এখন বলো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কি আসলে মানে বিস্তারিত ভাবে বোঝার কোনো দরকার আছে না? তোমরা বুঝো বুঝো নাকি বুঝো না? আসলে আমি তো বললেই না বলেছি সরি সিন্ধি দেখছাস কি বলে মানিকে মানিক চিনে আর সেটা বলে কচু চিনে ঠিকই দুলাভাই ভুল করেছে। আমি বলতে চাই তুমি নেস্টি এলাকা বেড়া এলাকা যদি আমি বলি দুলাভাই দাম চাই মনে করো একটা চিন্তা করো আমি নরসিংদী বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলাম, আসার সময় কি নিলে আইতালাম না, দুটো পলিথিন তুলে দিচ্ছি। তাহলে দেখো যারা হচ্ছে গিয়ে কি বুঝো না তাদের জন্য হচ্ছে গিয়ে কি বলি, বা অনেকে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বলি। দেখো বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ হচ্ছে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। কোনো কিছুর নামকেই কোন পদ বলে? বিশেষ্য পদ। তাহলে আলামিন মুহিত একটা বিশেষ্য পদ, কর্নিয়া কোচিং সেন্টার একটা বিশেষ্য পদ, প্রথম আলো পেপার একটা কি বিশেষ্য পদ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কোন পদ? বিশেষ্য পদ। তাহলে পৃথিবীতে সকল প্রকার নামকেই বিশেষ্য পদ বলে। সকল প্রকার নামকেই কোন পদ বলে? বিশেষ্য পদ বলে। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ হচ্ছে যারা বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে। আমি আবারও বলতেছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ।
দোষ। মুহিত বেশি কথা বলে, এটা কি গুণ না দোষ? দোষ। 2 নাম্বার গুণ, মুহিত 100 কেজি ওজন, এটা কি দোষ না গুণ? গুণ। তারপর 3 নাম্বার হচ্ছে কি দোষ গুণ অবস্থা। অবস্থার ভিতরে কি মুহিত হচ্ছে গিয়ে কি ঢাকায় বসবাস করে, তাইলে বলো এটা কি আমার অবস্থা বুঝাইছে না বুঝাই নাই? অবস্থা। পরিমাণ, পরিমাণের ভিতরে মুহিতের মাথায় 33 কোটি চুল আছে, কয় কোটি চুল আছে? 33 কোটি চুল আছে, তাইলে বলো এটা কি সংখ্যা বা পরিমাণ বুঝাইছে না বুঝাই নাই? আবার মুহিত 2 কেজি চালের ভাত খায়, কয় কেজি চালের ভাত খায়? 2 কেজি চালের ভাত খায়, বলো এটা দ্বারা কি পরিমাণ বুঝাইছে না বুঝাই নাই? তাহলে যেই শব্দ দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে সেটাকে বলবে বিশেষণ পদ। কি পদ? বিশেষণ পদ। সর্বনাম পদ কাকে বলে? আমরা একটা সময় নিচ্ছি কেন, এরপর একটা বিখ্যাত পড়া আছে, পড়ার নাম হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। এজন্য ছোট ছোট সগীরা গুণাটা হচ্ছে শেষ করে রেখেছে। তো দেখো বিশেষের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। যেমন কর্নিয়া কোচিং সেন্টারে মেয়েরা পড়াশোনা করে, কর্নিয়া কোচিং সেন্টারে কারা পড়াশোনা করে? মেয়েরা। তাহলে এখানে মেয়ে হলো কি বিশেষ্য পদ। তারা ময়লার মশার মতো ব্যান ব্যান করে, তারা বাথরুমের মশার মতো কি কি করে? ব্যান ব্যান করে। তাহলে এইটাতে হইলো গিয়ে কি ওই যে তারা, তাহলে মেয়ের পরিবর্তে কি লিখলাম? তারা। তাহলে বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। তাহলে এখানে সর্বনাম কে? তারা। সর্বনাম কে? তারা। বুঝতে পারছি? মুহিত বাংলা পড়ায়, সে অনেক মোটা মোটা, তাহলে মুহিত হচ্ছে গিয়ে কি একটা বিশেষ্য পদ। তাহলে মুহিতের পরিবর্তে আমরা কি বললাম? সে। তাহলে এখন হচ্ছে সেটা হচ্ছে কি সর্বনাম, সেটা কি সর্বনাম। আর শেষে আছে ক্রিয়াপদ, যে ক্রিয়াপদ বুঝবি না তার পৃথিবীতে থাকার দরকার নেই। ক্রিয়াপদ কাকে বলে? আমি ঘুমাই, কোন এটা কি ক্রিয়াপদ না ক্রিয়াপদ না? আমি খাই, দৌড়াই, বুঝতে পারছো? তাহলে এগুলো সব হচ্ছে কোন পদ? ক্রিয়াপদ। ঠিক আছে, শেষ। সগীরা গুণা শেষ। এবার খাতার ভিতরে লেখো কবিরা গুণা মানে সমাস। কবিরা গুণার মাপ একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে? একমাত্র মানুষ কোনদিন কি এটা মাফ করতে পারবো না? আল্লাহ মাফ করবো। ঠিক একই রকম বাংলা ইয়ের ভিতরে যে সমাস, কারক, বিরুদ্ধ শব্দ, পদ বা ক্রিয়াপদ এগুলো না বুঝা যে পরীক্ষার হলে যাবে তার কবিরা গুণা হবে, তার কিয়ামতের দিন। তাহলে কয় মাস? 6 মাস। আজকে হচ্ছে গিয়ে কি কথা বলে যে 12/9, আগামী মাসের 10 তারিখ অনেক কিছুই হবে। বলবে 10 মাস 10 দিন, তাহলে কি মজা করবে। দেখো সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ মিলন, একাধিক পদের এক পদীকরণ। তোমাদের মিলন স্যার আমার ওস্তাদ, সে ক্লাস নিছে না? আমিনুল স্যার, আমিনুল স্যার ক্লাস নিছে না? আচ্ছা তার ক্লাস কি মানে আমার ক্লাস কি তার চেয়ে খারাপ হয়? না এটা না, মানে সেটা বলতে চাই, সে তো হাসি মজা করে, মানে আমার ক্লাস কি তার খারাপ হয়, তার চেয়ে খারাপ হয়? সে আমার হচ্ছে কি ওস্তাদ। দেখো এদিকে দেখো সবাই, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। তাইলে কথা হইলো মিলন হচ্ছে 2 প্রকার। কি মিলন? বৈধ মিলন আর অবৈধ মিলন নাকি? না, সমাসের মিলন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে শব্দের মিলন, আরেকটা হচ্ছে পদের মিলন। একটা শব্দের মিলন, আরেকটা কিসের মিলন? পদের মিলন। তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, মানে সমাস কি করবে? শব্দ বা পদের মিলন ঘটাবে। মিলন ঘটে নতুন একটা শব্দ সৃষ্টি করবে, নতুন একটা কি সৃষ্টি করবে? নতুন একটা কি সৃষ্টি করবে? আমি পড়াচ্ছি, আমি পড়াইছি। রাখি
Pillar is the pillar of success. আমার বাড়িতে কতগুলো পিলারের খবর বলছে চিহ্ন চিহ্নিত আসন সমান সমান কি সিংহাসন চিহ্ন চিহ্নিত আসন সমান সমান কি সিংহাসন তাহলে দেখো আমরা একটু আগে বলছি সমাস শব্দের অর্থ হচ্ছে কি মিলন সমাস শব্দের অর্থ কি মিলন তাহলে দেখো একাধিক শব্দ বা একাধিক পদকে মিলন ঘটায় সমাস একাধিক শব্দ বা একাধিক পদকে মিলন ঘটায় কে সমাস তাহলে এখন দেখো চিহ্ন একটা শব্দ বা পদ চিহ্নিত একটা শব্দ এবং পদ আসন একটা শব্দ এবং পদ তাহলে একগা দুগা তিনগা শব্দরে একসাথে করে আমরা কয়টা শব্দ বানাইছি একটা শব্দ বানাইছি একে বলা হয় সমাস একে বলা হয় কি সমাস তাহলে কি বলা হয় যে শব্দের ভিতরে বা যে কি জানো যে ব্যাকরণ কি করে একাধিক শব্দ বা একাধিক পদকে একসাথে করে তাকে বলা হবে সমাস তাকে বলা হবে কি সমাস লাইন কি ক্লিয়ার কথা বলে না লাইন কি ক্লিয়ার আচ্ছা দেখো কথার ভিতরে সমাস 6 প্রকার সমাস কয় প্রকার 6 প্রকার সমাস কয় প্রকার 6 প্রকার তাদের ভিতরে লেখো দ্বন্দ্ব তারপর লেখো কর্মধারয় তারপর লেখা তৎপুরুষ তারপর লেখা বহুব্রীহি তারপরে অব্যয়ী তারপরে দ্বিগু উপরে 3টা নিচে 3টা কয়টা 6টা কয়টা 6টা কত হতে বিশেষ করে আমি হচ্ছে কি আমার পড়ানোর সকল প্রকার ক্লাসগুলো দেখছি তো এই কেউ নিজের খুব হতাশ হচ্ছে পুরো বোর্ডে আমি ছাড়া কিছু দেওয়া যায় নাম্বার 2 নাম্বার গুলো কি করলাম না লাগে আমি নিচেটা মনে করে যাচ্ছে কি একটা খালা হাতে বসে গান গাইতেছি কি আশেপাশে ময়মুরুপি সে আছে দেখায় সত্যি কথা ভাই অন্য কালায় কয় জগৎ নামের স্টেশনে কেউ তো কারণ মনে করে এটা হোক সংসার মনে করে যেগুলো হচ্ছে কি ফালাইলো ফালানোর পরে হচ্ছে কি মাসুদ দেখে গেলো তার 5টা ডেট মধ্যে আমার ক্লাস মানে ক্লাস হয়ে গেছে তাহলে সমাস 6 প্রকার সমাস হচ্ছে কত 6 প্রকার কত কিছু যে পারি জীবনে আমাদের দেশের একমাত্র ব্যবসা যেটা কিনা পুঁজি ছাড়া ব্যবসা সেটা হলো বিজ্ঞান হ্যাঁ অবশ্যই আমার বাপে আমার সে দুষ্ট ছিল যেহেতু আমি এত দুষ্ট হয়েছি আমার বাপ যদি মনে করা যাচ্ছে আলেম বা হচ্ছে ভদ্র থাকতে আমি ভদ্রের এটা ইয়ের মতো স্বজনের মতো আমাদের ইংলিশ টিচার স্বজন আছে না স্বজন দেওয়া না খুবই পলাইট আমি তো স্বজনের মতো স্বজনের বাপই যে পলাইট খাতার ভিতরে লেখো সবাই কর্মধারয় সমাস দেখেন যেহেতু আপনাদের পরীক্ষার কাছায় প্লিজ আপনাদের পরীক্ষার কাছায় আসছে তো এই জন্য হচ্ছে একটু দেখেন মানে যেগুলো গুরুত্বপূর্ণ সমাস সেগুলো আমরা পড়বো কর্মধারয় সমাস দেখেন কর্মধারয় সমাস গুরুরে ফিরে আসবে গরুরে মানুষ করতে লাগবে ও ভাই গরুরে কেমনি মানুষ করবো গরুরে ফিরে আসবে গরুরে মানুষ করতে গরুরে কেমনি মানুষ তাহলে কর্মধারয় সমাস কর্মধারয় সমাসটা কি এদিকে দেখো সবাই প্লিজ দেখো কর্মধারয় সমাস হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য প্লিজ লিখুন হ্যাঁ বিশেষ্য প্লাস বিশেষণ বিশেষণ প্লাস বিশেষণ এই জিনিসটা কেন লিখতে হয়েছে জানো এই জিনিসটা লিখতে হয়েছে তোমাদের একটা প্রশ্ন আসছে যে কোন সমাসে বিশেষ্যের সাথে বিশেষণের সমাস হয় কেন এটা প্রশ্ন আসছে তুমি যখন 9-10 এর বই খুলবা তখন দেখো সেখানে কর্মধারয় সমাসের যে সংজ্ঞাটাতে আছে সে সংজ্ঞার ভিতরে বলে যেখানে বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদের
বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের এবং বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদের মিলন ঘটে তাকে বলবো কর্মধারয় সমাস। তাহলে এত জটিল জিনিস তোমার শিখার দরকার নেই। আমরা কি শিখবো? যে সমাসে বিশেষ্যের সাথে বিশেষ্য, লেখো না, একটু বুঝো। সমাস মানে 6 মাস, 6 মাসের কমে পানি নিয়েও বুঝাইতে পারেনি, শহীদুল্লাহ বুঝাইতে পারেনি, সুনীতি কুমারও বুঝাইতে পারেনি, আমি আলামিন মধ্যে বুঝাইতে পারবো। সুতরাং একটু বুঝো। বিশেষ্যের সাথে কি হয়? বিশেষণের সমাস হয়। বিশেষণের সাথে কিসের সমাস হয়? বিশেষণের সমাস হয়। কিরকম? একটু সবাই একটা দিকে দেখো। বলা আছে যিনি জর্জ তিনি সাহেব, যিনি জর্জ তিনি সাহেব সমান সমান কি? জর্জ সাহেব। তাহলে বলো জর্জ একটা বিশেষ্য মানে জাজ, যারা বিচারক। আর সাহেব বলতে বোঝানো হয়েছে বড় লোকদের। যে বলে না যে হচ্ছে কি আমার ছেলেরে দেখলে মনে হয় কি সাহেবের বাচ্চা, বলে না? তাহলে কি সাহেব মানে কি বোঝানো হয়েছে? বড় লোকদের বোঝানো হয়েছে। তাইলে এটাও একটা বিশেষ্য, এটাও একটা বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য একসাথে হইয়া যেই সমাস হয়েছে সেটা কোন সমাস? কর্মধারয়। তাহলে যিনি জর্জ তিনি সাহেব, জর্জ সাহেব এটা কোন সমাস? কর্মধারয় সমাস। বুঝতে পারছি? আবার দেখো বলা আছে মহান যে নবী সমান সমান কি? মহানবী। তাহলে নবী হচ্ছে গিয়ে কি একটা গোত্র বা একটা বংশের নাম। তাহলে এটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য। যেই নবী সকল নবীদের মহান ছিল সেই হচ্ছে গিয়ে কি নবী? মহানবী। তাহলে এই মহান কি বিশেষ্য নাকি বিশেষণ? কথা না, বিশেষ্য নাকি বিশেষণ? বিশেষণ। তাহলে বিশেষণ প্লাস হচ্ছে গিয়ে কি বিশেষ্য। বলো এটা কোন সমাস? কোন সমাস? কর্মধারয় সমাস। বুঝাইতে পারছি? যারা অনলাইন আছেন তারা কি বুঝতেছেন? অনলাইন যারা, তাহলে যে সমাসে বিশেষ্যের সাথে বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষণ এবং বিশেষণের সাথে বিশেষণের সমাস হয় তাকেই কি বলা হয়? কর্মধারয় সমাস। বুঝাইতে পারছি? এখন আপনারা সায়েন্সের স্টুডেন্ট, এইটা আগে পিছে হইলে তার কোনো সমস্যা নেই, কারণ ক্লাসের ক্ষেত্রে আগে পিছে হইলে কোনো সমস্যা আছে? তাহলে আগে এইটা বিশেষণ এটা বিশেষণ, তাহলে যাহা বিশেষ তাহাই বিশেষণ, এরই তো। তাহলে এটা একটু লিখে নেন আর উদাহরণগুলো একটু লিখে নেন। এই না না গরম করে আমার ফোনে ঠিক করতেছে। আমার ব্যবস্থা করতেছে না। আজকে অঘোষিত শেষ ক্লাস তো একটু মজা টজা করে মানে আমার জেলা সম্পর্কে তোমাদের বলি নাই? অনেকে নতুন আছে। আচ্ছা ইমোনোবিষাদ দিয়ে দিব জীবনের শেষ দিন পর্যন্ত গাজীপুরের গার্মেন্টসের পিছনে পিছনে পাতিলে বললাম তো আমি মহিলা গেলে হয়েছে গিয়ে কি পলিথিনের এলাকা দিলাম। প্লিজ এবার দেখো একটু শেষ করি। কর্মধারয় সমাজটাই হচ্ছে গিয়ে কি মানে তোমাদের এই পর্যন্ত নার্সিং এর যত হচ্ছে পরীক্ষা আসছে এই কর্মধারয় সমাজটাই আসছে। কথাটা কি বুঝতেছো? তো কর্মধারয় সমাজটা একটু দেখবো আর বহুব্রী সমাজটা একটু দেখবো, কারণ আমি আবারও বলতেছি এটা 6 মাস, এটা একদিনে বা 15 মিনিটের লেকচারে কোনোদিন শেষ হবে। আমার যে ওস্তাদ আমিনুল স্যার, সে আমিনুল স্যার আমার জীবনে বুঝাইতে পারেনি, হ্যাঁ যে ওস্তাদ সৌমিত্র শেখর স্যার সেও ক্লাসে জীবনে বুঝাইতে পারেনি। বুঝতে পারছো?
কর্মধারয় সমাস হলো 4 প্রকার, লিখো না, হ্যাঁ একটু দেখো। এটা হচ্ছে কি মধ্যপদলোপী। মানে মধ্যপদলোপী সমাস হচ্ছে যে সমাসের মাঝখানের পদ লোপ পাবে। যে সমাসের কোন পদ লোপ পাবে? মাঝখানের পদটা লোপ পাবে। কিরকম একটু দেখো সবাই। চিহ্ন চিহ্নিত আসন সমান সমান কি? সিংহাসন। তাহলে দেখো চিহ্নের জায়গায় চিহ্ন আছে, আসনের জায়গায় কি আছে? আসন আছে, কিন্তু মাঝখানে এই যে চিহ্নিত শব্দটা এটা কি আছে নাকি লোপ বা মুছে গেছে? তাহলে যে কর্মধারয় সমাসে মাঝখানের পদ লোপ পায় সেটা হচ্ছে কি সমাস? মধ্যপদলোপী কর্মসমাস। আবার দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে শিক্ষামন্ত্রী। বাবা শিক্ষার কোন মন্ত্রী আছে? তাহলে শিক্ষা বিষয়ক মন্ত্রী। শিক্ষা বিষয়ক কি? মন্ত্রী সমান সমান কি? শিক্ষামন্ত্রী। তাহলে দেখো শিক্ষা আছে, মন্ত্রীর মন্ত্রী আছে, কিন্তু এই বিষয়ক শব্দটা কি আছে? এটা কি আগে থেকে লোপ পাইছে, শেষে থেকে লোপ পাইছে নাকি মাঝখান থেকে লোপ পাইছে? তাহলে যে সমাসে মাঝখান থেকে বা মাঝের থেকে কোন পদ লোপ পাবে সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয়। কি কর্মধারয়? মধ্যপদলোপী কর্মধারয়। বলা আছে বাংলা ক্লাস, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? বাংলা বিষয়ক ক্লাস। কি ক্লাস? এখন বাংলা ক্লাসের ব্যাস বাক্য কি এটা হবে যে ইংলিশ বিষয়ক ক্লাস সমান সমান বাংলা ক্লাস। তাহলে বাংলা বিষয়ক ক্লাস সমান সমান বাংলা ক্লাস। তাহলে বাংলার বাংলা আছে, ক্লাসের ক্লাস আছে, কিন্তু বিষয়ক শব্দটি কি আছে? কতখানি আছে? আবার বলা আছে অর্থায়ন সম্পর্কিত আলোচনা সমান সমান অর্থায়ন আলোচনা। বুঝো নাই? মানে টেহা নিয়ে যে এবারে আলোচনা করে, তাহলে অর্থায়ন সম্পর্কিত আলোচনার ভিতরে কি মেডিকেলের ফলাফল গুলো কোনো আলোচনা হবে? কতখানি হবে? তাহলে বলা হয়েছে অর্থ বিষয়ক আলোচনা সমান সমান কি? অর্থায়ন আলোচনা। বুঝতে পারছি? বাণিজ্য মন্ত্রণালয় কি কোনোদিন চিকিৎসা মন্ত্রণালয় বা সেবা মন্ত্রণালয় নিয়ে কাজ করবে? তাহলে বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় সমান সমান কি মন্ত্রণালয়? বাণিজ্য মন্ত্রণালয়। স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সমান সমান কি মন্ত্রণালয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোদিন যে বলবে যে নরেন্দ্র মোদীর কে লেগা চুল পাকছে, এরদোয়ানের কে লেগা চুল পায়নি, এটা হবে আব্দুল মোমেন, সে পররাষ্ট্র, সে স্বরাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। বুঝেছি? তাহলে মধ্যপদলোপী কর্মধারয় কি সবাই বুঝতে পারছেন? খাতার ভিতরে লেখেন। খাতার ভিতরে লেখেন উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় লেখেন বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষ্য প্লাস কি শন? বিশেষণ। উপমান কর্মধারয়টা আমরা ব্যাস বাক্য না, প্রশ্নে আমাদের যেটা দেয়া থাকবে সেটা দেখাই আমরা হচ্ছে কি উত্তর দিব। কিরকম ভাবে উত্তর দিব? সামনের দিকে তাকান। যে কর্মধারয় সমাসে শুধুমাত্র বিশেষ্য এবং কি বিশেষণের সমাস হবে, আর কোনো সমাস হবে না। আর কোনো কি হবে না? সমাস হবে না। যেমন আমি বলি লেখা আছে কাজল কাজল কালো। কি কালো? কাজল চোখের ভিতরে দেয় না? দেয় না? কোন একটা বস্তুর নাম নাকি নাম নয়? নাম নাকি নাম নয়? নাম। এটা হচ্ছে কি একটা বিশেষ্য। বলো কালো, কাজলটা কি লাল? কাজলটা কি লাল নীল কালা কোনটা? কালো। তাহলে এটা কি বিশেষ্য নাকি বিশেষণ? বিশেষ্য নাকি বিশেষণ? তাহলে বিশেষ্য প্লাস বিশেষণ এটা কোন সমাস? কোন সমাস? উপমান কর্মধারয়। কি কর্মধারয়? তোমার নেট করবো। হ্যাঁ, উপমান কর্মধারয়। কি কর্মধারয়? কি কর্মধারয়? কি কর্মধারয়? উপমান কর্মধারয়। ঠিক আছে। আবার দেখেন একটা জিনিস। আচ্ছা আবার দেখেন কি বলছে,
তুষার শুভ্র। তুষার কি? তুষার মানে কি কোন একটা বস্তুর নাম নাকি নাম নয়? তাহলে তুষার হচ্ছে গিয়ে কি একটা বিশেষ্য। এখন তুষার আসলে কেমন সাদা? দেখেন শুভ্রতা স্নিগ্ধতা এগুলো আসলে প্রকাশ করার বিষয় না। কিরকম গোসল করে আসার পরে আমাদের ভিতরে একটা স্নিগ্ধতা জাগে না? কারণ গোসল করার ভিতরে হচ্ছে গিয়ে কি আমার এই যে হাত যে কালা আছে কালা কি সাদা হয়ে যায়? কথাটা বুঝো নাই? কালা কি সাদা হয়ে যায়? না, সাদা হয় না, কিন্তু একটা আলাদা স্নিগ্ধতা আছে। তো ঠিক একই রকম দুধের মতো সাদা, তাহলে দুধ কি এর মতো সাদা? এটা কি কোনো অর্থ আছে? তাহলে তুষার শুভ্র, তুষারটা আসলে কেমন? শুভ্র, তুষারটা আসলে কেমন? শুভ্র। তাহলে এটা দোষ গুণ বিশেষণ বুঝাইছে নাকি বুঝায় নাই? কথা না, বুঝাইছে না বুঝায় নাই? তাহলে যে সমাসে বিশেষ্য প্লাস বিশেষণ সমাস হবে, কর্মধারয় হবে, সেটাই হবে শুধুমাত্র কি সমাস? উপমান কর্মধারয়। কি কর্মধারয়? উপমান কর্মধারয়। সবাই কি বুঝতে পারছেন? 9-10 এর বই খুলবেন, 9-10 এর বইয়ের ভিতরে দেখবেন যে লেখা আছে অরুণ রাঙা। অরুণ কি? রাঙা। তাহলে অরুণ মানে সূর্য, রাঙা মানে কি? লাল। সূর্য কোনোদিন কালো হইছে? সূর্য কোনোদিন হলুদ হইছে? সূর্য সারা জীবন লাল? সারা জীবন লাল। তাহলে অরুণ হচ্ছে সূর্য, কোন একটা কিছুর নাম, বিশেষ্য পদ। আর রাঙা মানে কি? লাল। এটা হচ্ছে কি তার গুণ। তাহলে বিশেষ্য প্লাস বিশেষণ। উপমান নাকি উপমিত? উপমান নাকি উপমিত? উপমান কর্মধারয় সমাস। উপমান নাকি উপমিত? উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে? তারপরে খাতার ভিতরে লেখো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস শুধুমাত্র বিশেষ্য প্লাস বিশেষ্য, মানে বিশেষ্য এবং কি বিশেষ্য পদ দিয়া যে সমাস হবে। বিশেষ্য এবং কি পদ দিয়া? বিশেষ্য পদ। এবার সবাই একটু এদিকে তাকাও। যেমন তোমরা বইয়ের ভিতরে যে দেখবা লেখা আছে পুরুষ সিংহ। পুরুষ কি? তাহলে পুরুষ একটা কোন পদ? আরে বেটা, পুরুষ কি কোন একটা জাতির নাম নাকি নাম নয়? সিংহ কোন একটা জাতির নাম নাকি নাম নয়? তাহলে দুইটি বিশেষ্য একসাথে বসছে, এটা কি উপমান নাকি উপমিত? উপমিত। কারণ উপমান কর্মধারয় হইতে গেলে একটা বিশেষ্য পদ লাগবে আর একটা বিশেষণ পদ লাগবে, আর উপমান কর্মধারয় হইতে গেলে দুইটাই বিশেষ্য পদ লাগবে। দুইটাই কি পদ লাগবে? কথা না, দুইটাই কি লাগবে? উপমিত ভাইয়া। বিশেষ্য পদ। যেমন নর পল্লব। নর কি? পল্লব। নর মানে কি? পুরুষ। নর মানে কি? পুরুষ। একটা জাতিকে বুঝাইছে বিশেষ্য। পল্লব মানে পাতা। পল্লব মানে কি? তাহলে কোন একটা বিষয় নাম নাকি নাম নয়? কথা না, নাম নাকি নাম নয়? নাম। তাহলে বলো এখানে বিশেষ্য প্লাস বিশেষ্য, বলো উপমান নাকি উপমিত? উপমান নাকি উপমিত? উপমিত। লাইন সবাই কি বুঝতে পারছেন? যারা অনলাইনে আছেন, নদীর এপার যারা আছেন তারা কি বুঝতে পারছেন? নদীর ওপারের বাসিন্দারা। জি ভাইয়া। এটা আমি অন্তরা চৌধুরী। উপমান বা উপমিত বুঝতে পারছো? খাতার ভিতরে লেখো রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়। কি কর্মধারয়? রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়ের ভিতরে লেখেন দেখা প্লাস অদেখা। রূপক কর্মধারয়
দেখো দেখা প্লাস অদেখা মানে রূপক কর্মধারের ভিতরে একটি দেখা যাবে 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 না কিরকম দেখো একটা জিনিস বলা আছে বিষাদ সিন্ধু বিষাদ কি বিষাদ মানে কষ্ট বলো কষ্ট কি দেখা যায় কথা হয় না দেখা যায় বলা আছে মোহিত নরসিংদীতে স্যাক খায়া যে কষ্ট পাইছে এটা কি দেখাই দেবো যে আফরোজার কাছ থেকে সে 1 কেজি স্যাক খাইছে 2 কেজি স্যাক খাইছে সমগ্র বাংলাদেশ 5 টন স্যাক খাইছে কেন যাবে না তাহলে একটি দেখা যাবে না সিন্ধু মানে হচ্ছে সাগর বা সমুদ্র সিন্ধু মানে সাগর বা কি বলো সাগর বা সমুদ্র দেখা যায় নাকি যায় না কথা হয় না দেখা যায় নাকি যায় না যারা কয় দেখা যায় না তারা সুন্দর করে কক্সবাজার কি দাও ভিডিও মানুষ না বেটা মানুষ কোনটা তাহলে বলা হচ্ছে কি বিষাদ সিন্ধু দেখা যায় নাকি যায় না একটি দেখা যায় একটি দেখা যায় না আবার আমাদের বইয়ের ভিতরে উদাহরণ আছে মন মাঝি কি মাঝি মন মাঝি মাঝি দেখা যায় মন কি দেখা যায় আবার তুমি একটা জিনিস বলে অনেকে যে হচ্ছে গিয়ে কি মনটা অনেক বড় করো তাহলে আমার এই 100 কেজি ওজনের মানে মনটা কি হচ্ছে 3 কিলোমিটার আবার এই যে সামসিকা জীবনে কোনোদিন ভাত খায় না ঠিক আছে ওর ওজন ওর মানে মন কতটুকু হবে 250 গ্রাম কত কি মাপলি কেমনে মনে কি ট্রেন চলে হ্যাঁ তো টিকিট ফেলে দেবে আমি জানি যে আমি মোটা মানুষ 100 কেজি ওজন আমার মন রয়েছে 2 কিলোমিটার তোর মনের খবর ওজন হলো কি তুই কি বলছে আনন্দ সিনেমার সামনে টিকিট পাস হ্যাঁ টিকিট ছিলি ফিরে দিছ না মনে যাওয়ানোর লেগে আজকাল মনে করো যে ফিরি ফিরি টিকিট আছে বাড়িতে ওই ভোলা আউনের সময় চোখ কান খুইলা পড়ে বুঝছস অনেক কষ্ট করে পড়তে সুতরা বানাইছি তোরা চোখ মুঞ্জা ফেরি লাগাস একটু বড় গুতা লাগে চোখ মুঞ্জা ফেরি চালাও নাকি গুতা গাতি কম লাগাবে চোখ কান খোলা রেখে যাও গরুর সামনে একটা গিয়ে গুতা খেয়ে আসো দেখো তোমার হাতি কোকটা হয়েছে ঘুমায় গামায় চোখে সাথে অনেক জিনিস জিনিস খাইয়ে তো না কথা যদি গুতা মারো ঠিক আছে এবার খাতার ভিতরে তাহলে কর্মধারয় সমাস কি আমরা বুঝতে পারছি আরেকটা যে উদাহরণ আছে সেটার ভিতরে লেখা বহুব্রী সমাস বাড়িতে এই বহুব্রী সমাস সর্বদা হচ্ছে কি মুখস্থ ভাইয়া মুঞ্জা হ্যালো ভাইয়া চোখ বুইজা শাহিদুল খান কি কিছু বলতেছেন আচ্ছা ভাইয়া কিছু বলতেছেন ভাইয়া উপমান কর্মধারয় যেটা আছে কাজল কালো অথবা তুষার শুভ্র যেটা আছে তুষারের ন্যায় শুভ্র ওখান থেকে তো ন্যায়টা বাদ যায় ব্যাস বাক্যের কথা বলতেছি তাহলে ওটাও কি মধ্যপদলোপী হবে না আমি আবার একটা কথা বলি উপমান উপমিত রূপক এই সবগুলো হচ্ছে গিয়ে কি তুলনা কথাটা কি বুঝতে পারছি সবগুলো কি তুলনা জি ভাইয়া বুঝতে পারছি এখন এই তুলনার ভিতরে আপনার গ্যাঞ্জাম লাগবে দেখেই আমরা কিন্তু এই সহজ ভাষায় বোঝাই কথাটা কি বুঝতে পারছি কারণ তিনটাই তো তুলনা তখন আপনি কেমনে বুঝবেন এই জন্যই কিন্তু এগুলো হচ্ছে সহজ টেকনিক ওই ন্যায় মুখস্থ করবেন যে ন্যায় মাঝে থাকলে উপমান ন্যায় শেষে থাকলে হচ্ছে গিয়ে কি কি উপমিত না ভাই আমি এটা বলি না ভাইয়া ভাই আমি এটা বলি নাই আমি বলছি ভাই দেখেন তুষার শুভ্র এটার ব্যাস বাক্য কি হবে তুষারের ন্যায় শুভ্র তাই না তো তাহলে সমাজটা হচ্ছে যে তুষার শুভ্র হ্যাঁ আপনি বলতেছেন যে এখানে তো ন্যায়টা মাঝখানের পরটা লোপ আছে তাহলে এটা হ্যাঁ লোপ হয়ে গেছে জি এবার একটা কথা বলি উপমান এবং উপমিত 9 এর বইয়ের ভিতরে দেখবেন যে লেখা আছে তুলনা লেখা আছে কি তুলনা তুলনা এখন শিক্ষার লগে কি মন্ত্রীর তুলনা হয় জি না আবার হচ্ছে কি সাহিত্যের লগে সবার কোনো তুলনা হয় গাছতলায় বসে সাহিত্য চর্চা করা যায় না কোনদিন কি বলছে যে তুলনা হবে না ভাইয়া সাহিত্য
সাহিত্যের মতো সবার, তাহলে মধ্যপদলিপি না সমাস ভাইয়া। হবে না এই কারণে যে উপমান উপমিত এবং রূপকের ভিতরে তুলনা বোঝায়, মধ্যপদলিপি কর্মধারয়ে তুলনা বোঝাবে না, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া। ক্লিয়ার? শহীদুল খান। জি ভাই, আমি খাইরুল, ওই নাম ওটা আরেকজন। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোর ভাইয়া। নাটোর, রাজশাহী, কাঁচাগোল্লা নাকি? জি আমিও। তাহলে কি আমরা কি দেখলাম যে হচ্ছে গিয়ে কি বহুব্রী সেই সমাসটা আছে, সেই বহুব্রী সমাসটা আমরা হচ্ছে গিয়ে কি তিতা কলা বাজেট লবণ দিছো সেটা কইতে হইছস? এটা তো গপ্প করতে হবে, তিতা কলা বাজেট লবণ দিয়েছি। ভালো হইতে টাকা পয়সা লাগলে মাসুদের কাছে নিবি, আমার কাছে টাকা নেই। মাসুদ ভাই কাছে টাকা আছে। ঠিক আছে, তাহলে কি করে হইলো বহুব্রী সেই সমাসটা আছে, সেই বহুব্রী সমাসটা আমরা হচ্ছে গিয়ে কি ভাষায় মুখস্থ করব। ঠিক আছে, তাহলে আমাদের যে কবিরা গুণা ছিল, যে সগিরা গুণা ছিল, এবার সবাই একটু দিকে তাকাও। আর একটা জিনিস আমাদের খুবই সহজ বিষয় কিন্তু আমাদের একটু সমস্যা করে, সেটা কি প্রায় সমোচ্চারিত শব্দ। প্রায় কি শব্দ? আরে ক্লাস থেকে বের হয়ে যায়, রাগ উঠতেছে। এই জায়গায় বসলে আর সমস্যা, এই জায়গায় বসলে আর সমস্যা, আমি বলবো না। Why you are so much লম্বা? সরুকালে মনে হয় বাপের তাল গাছ বাইতে পিটেছি। এনে খারাপ থাকে, এই জন্য এনে বয় দেশে বাড়ি কই? দেখো একটা জিনিস, আচ্ছা কি বলছে আমাদের যে প্রায় সমোচ্চারিত শব্দ, এই যে একটা শব্দ আছে সমোচ্চারিত শব্দ, মানে প্লিজ যে শব্দের উচ্চারণ এক, উচ্চারণ কি এক কিন্তু অর্থ ভিন্ন, উচ্চারণ এক কিন্তু কি ভিন্ন, অর্থ ভিন্ন। সবাই একটু দিকে থাকো, একটু দিকে থাকো, বলো পানি, আবার বলো পানি। তাহলে দেখো এখানে পানি মানে মূর্ধন্য, আবার এখানে পানি মানে কি দন্তন্য, উচ্চারণ কিন্তু একই কিন্তু লেখার ক্ষেত্রে যায় কিন্তু অর্থ ভিন্ন। এই পানি মানে হচ্ছে কি মানে মানে পানি মানে কেমনে কইতে মানে বিদ্যা, কারণ পানি নি মানে বিদ্যার অধিকারী। আবার এই পানি মানে কি যেটা আমরা খাই, কথাই বুঝতেছো? আবার উচ্চারণ করো আপন, আবার উচ্চারণ করো আপন। তাহলে এই আপন মানে মূর্ধন্য আপন মানে কি দোকান, মূর্ধন্য আপন মানে কি কথা না কি দোকান। আবার দন্তন্য আপন মানে হচ্ছে নিজ, বুঝে বলে না আপন ভালো তো জগৎ ভালো, তাহলে এই আপন মানে কি নিজ। আবার দেখো একটা জিনিস, হাত হাত হাত, তিনটা শব্দ। কয়টা শব্দ? তিনটা শব্দ। প্লিজ একটু দিয়ে থাকো। মুহিদের দুই হাত, মুহিদের কয় হাত? দুই হাত। এখানে একটা শব্দ হচ্ছে কি হাত। 10 হাতি কার লুঙ্গি, 10 হাতি কি লুঙ্গি, এটা হচ্ছে একটা হাত। আবার তোমাকে এক হাত দেখে নিব, এক হাত কি করব দেখে নিব। তাহলে দেখো একটা জিনিস, এই হাতের যেই বানান যেই উচ্চারণ, এই হাতের সেই বানান সেই উচ্চারণ, এই হাতেরও সেই বানান এবং কি উচ্চারণ সেই উচ্চারণ, কিন্তু উচ্চারণ ভেদে এর অর্থ পরিবর্তন। যেমন বলা হবে যখন যে মুহিদের দুই হাত, তখন এই হাত মানে হ্যান্ড, তখন এই হাত মানে কি হ্যান্ড। আবার যখন বলবে 10 হাতি লুঙ্গি বা 12 হাতি শাড়ি, তখন এই হাত মানে হ্যান্ড না, তখন এই হাত মানে পরিমাপের বিষয়, তখন এই হাত মানে কি পরিমাপের বিষয়। আবার যখন বলবে তোমাকে আমি এক হাত দেখে নিব, তখন কি আমি তার মাইক্রো মেপে এক হাত দেখে নিব, কথা না মাইক্রো মেপে দেখে নিব। তাহলে নিচের হাতের নাম কি প্রতিশোধ নেয়া, নিচের হাতের নাম কি প্রতিশোধ নেয়া। এটাকেই বলা হয়েছে প্রায় সমোচ্চারিত শব্দ, মানে
উচ্চারণ একই হবে কিন্তু শব্দের অর্থের কি হবে কথা না শব্দের অর্থের কি হবে পরিবর্তন হবে সবাই কি বুঝতে পারছি আচ্ছা তো হচ্ছে দেখেন একটা জিনিস যারা এখনো অনলাইন বা অফলাইন যারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন যে আমাদের পরীক্ষা হবে কি হবে না বা আদৌ আমরা পরীক্ষা আমি ক্লাসে বিরক্ত করতেছ মোবাইলটা বাইং অলরেডি চাও তিনটায় এটা শেষে হচ্ছে আমি মানিকগঞ্জ আছি মানিকগঞ্জে ক্লাস করতেছি পরে কথা বলতেছিল এখন তাহলে দেখো একটা জিনিস কি যারা তো রেকর্ড হয়ে গেছে ইউটিউবে দেখবে বলো বুঝবে না কি মানিকগঞ্জ লাগছি তাহলে কি বলছে যারা বোকার স্বর্গে বসবাস করতেছো যে আমাদের পরীক্ষা হবে কি হবে না আমি আবারও বলতেছি পরীক্ষা হবে সুতরাং এখনো যারা পড়াশোনা করো নাই বা রিভিশন দেও নাই আর আমি মাসুদ ভাই তো বলেই আজকে মাসুদ ভাই হয়তো বা সময় পায় নাই আমি আগে এসে পড়ছি এই জন্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না তারা কোনোদিন চান্স পাবে না আমি আবারও বলতেছি পরীক্ষা ইজ এ মনে করো যে মেজারমেন্ট মানে পরীক্ষা হলো গিয়ে একটা মাপকাঠি তুমি যদি মানে নিজেকে পরীক্ষা না করো তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কি খাঁটি নাকি ভেজাল আমরা পড়াই আমরা যদি হচ্ছে গিয়ে কি বইয়ের সাথে যদি তুমি না মিলাও তাহলে আমি সত্য পড়াইতেছি নাকি মিথ্যা পড়াইতেছি এটা কি তুমি জানতে পারবা না ঠিক আছে সুতরাং আমাদের বাংলা ক্লাস এখানেই শেষ করা হচ্ছে আর আপনারা যারা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছেন তাদেরকে আবারও বলি ভালো করে পড়াশোনা করেন সবাই হচ্ছে কি এগুলো এখানে লেখা আছে শুধু তুষার লেখা নাই তুষারের সাথে কি আচ্ছা যে প্রশ্ন করছে আরেকবার আচ্ছা আমি দেখি হ্যাঁ তুষারের নেই শুভ্র এখানে তুষারের লেখা আছে শুধু তুষার লেখা নাই তুষারের এবং কি শুধু তুষার লেখা নাই আচ্ছা তুষারের সাথে বিরক্তি আলাদা করে যোগ হয়েছে মূল শব্দ নাই তাই এটা মধ্যপদলোপী না আচ্ছা ইয়ারফোনটা কানে দেন আচ্ছা হ্যালো জি রাজি আপা বলেন র্যাকেটটা লিখছে মানে এই নিয়ম র্যাকেটটা লিখছে এখানে তুষারের সাথে রয়ের ষষ্ঠী বিভক্তি যুক্ত আছে রাজিয়া সুলতানা মিম আচ্ছা আম্মা জান আপনি এই সূত্রটা কোন জায়গায় পেয়েছেন রাজিয়া সুলতানা মিম আপনাকে বলছি জি স্যার ওই ছেলেটা কোশ্চেন করছিল যে তুষারের ন্যায় শুভ্র এটা মধ্যপদলোপী কর্মধারয় কেন না কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় কিন্তু মূল শব্দটা চেঞ্জ হয় না ওখানে তুষার রেল লেখা আছে শুধু তুষার লেখা নাই আপনি নিজে বের করছেন না অন্য কোন টিচার বা কেউ আপনাকে বলছে কোন কে বলছে অন্য কেউ বলে না এখানে তুলনা করছে যে তুষারের ন্যায় শুভ্র এখানে তুষারের সাথে একটা জিনিস আগে বলছি কিন্তু আপনি যেখানে এখানে মানে বিভক্তির কথা বলছেন মাগো বিভক্তি কর্মধারয় সমাসে আসবে না বিভক্তি আসবে তৎপুরুষ সমাসে এটা আপনি ভুল বলছেন আপনি যদি বলতেন যে তুলনা করা হচ্ছে তাহলে সেটা ঠিক ছিল কর্মধারয় সমাসে মানে র এর বিভক্তি নিয়ে কোনো কথা হবে না বুঝতে পারছি জি স্যার যেমন আমারে এইখানে শিক্ষক নিয়োগ করছে কিভাবে আমি মোটা চিকুন আমি কালা সুন্দর এইভাবে দেখা নাকি আমি বাংলা পড়াইতে পারি কিরকম এইটা দেখা অবশ্যই আমার বাংলা পড়ানোর যোগ্যতা দেখে আমাকে এখানে নিয়োগ করা হচ্ছে তো ঠিক একই রকম যেটা মানদণ্ড আপনি এখানে যে বিভক্তির মানদণ্ড বলছেন এটা ভুল এটা অন্য কোনো জায়গায় বলবেন না ঠিক আছে জি স্যার ঠিক আছে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে ভাইয়ের ওজনটা কমে যায় আসসালামু আলাইকুম